আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এসএসসি পরীক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের জন্য অধ্যায় 2 থেকে শুরু করে অধ্যায় 5 পর্যন্ত প্রত্যেকটা অধ্যায়ের টাইপ ভিত্তিক সৃজনশীল সমাধান করে দিব ভাইয়া। তুমি ভরসা রাখো ইনশাল্লাহ, এইখান থেকে যে টাইপগুলো আমি সমাধান করব এখান থেকেই তুমি তোমার পরীক্ষায় প্রশ্নগুলো কমন পাবে। শুধু দেখলে হবে না, প্র্যাকটিস করতে কিন্তু হবে। হ্যাঁ, তো চলো আমরা অধ্যায় 2 থেকে শুরু করি। অধ্যায় 2 এর নাম কি? পদার্থের অবস্থা। এখান থেকে যদি প্রশ্ন আসে দুইটা টাইপ থেকে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, এক আমাদের হলো ব্যাপনের হার, কার বেশি কার কম, এটা একটা, আর একটা হলো আমাদের গ্রাফ। এই দুইটা টপিক খুবই ভাইটাল টপিক এই চ্যাপ্টারে। তো আমরা একটা প্রশ্ন সমাধান করে ফেলি। এখানে একটা উদ্দীপক দেয়া আছে, দেখো যশোর বোর্ড 2022-এ আসছিল। সো আমি যে একটা সৃজনশীল সমাধান করাবো তা কিন্তু না, এই টাইপের এই ক্যাটাগরিতে প্রশ্ন আসলে কিভাবে লিখবা আরো 100 সৃজনশীল এমনি সমাধান হবে ইনশাল্লাহ। তো এখানে দেখো তিনটা জার দেয়া আছে, জার এ, বি এন্ড সি। এতে আছে অ্যামোনিয়া, আমি একটু সাইড নোট করে নিই। এতে কে আছে? এতে আছে অ্যামোনিয়া NH3। বিতে কে আছে? বিতে আছে হলো ইথেন, অর্থাৎ মিথ ইথেন। আবার সিতে কে আছে বলতো? সিতে আছে কিন্তু আমাদের পটাশিয়াম পারম্যাঙ্গানেট। সিতে কে আছে? পটাশিয়াম পারম্যাঙ্গানেট, KMnO4। একটু বুঝো ভাই। হ্যাঁ, এটা হলো আমাদের প্রশ্ন। এখান থেকে আমরা একটু প্রশ্নগুলো দেখি। আমরা সাধারণতভাবে ক খ দেখবো না, অত দরকার নেই, আমরা গ ঘ গুলো সমাধান করার চেষ্টা করব। গ নম্বরে বলছে কোন জারের গ্যাসটি আগে ছড়িয়ে পড়বে? কোন জারের গ্যাসটি আগে ছড়িয়ে পড়বে? দেখো খুবই কমন প্রশ্ন। তো এখন প্রথমেই এই ধরনের ভালো করে বুঝছো, তোমাকে 3 মার্ক দিবে। এই 3 মার্ক তুমি কিভাবে পাবা? এটার জন্য প্রথমেই তোমাকে আগে পরিচয় করে দিবা। দেখো তুমি বলো উদ্দীপক হতে পাই এ জারে কে আছে, এটা বলে দাও। এ জারে আছে হইল অ্যামোনিয়া। বি জারে কে আছে? বি জারে আছে আমার C2H6। আর সি জারে আছে হলো পটাশিয়াম পারম্যাঙ্গানেট। হ্যাঁ, সো এটা যখন বলবা, এই এতটুকু বললেই তুমি 1 মার্ক কিন্তু কনফার্ম করে ফেলবা। এবার আসো, তারপর একটু বোঝো তো ভাই, তোমাকে কোন টপিক থেকে বলছে? এই যে কোন গ্যাসটা আগে ছড়িয়ে পড়বে, পরে ছড়িয়ে পড়বে, এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু ব্যাপন রিলেটেড। কি রিলেটেড? ব্যাপন। তখন তুমি কি করবে? এখানে ব্যাপনের সংজ্ঞা দিবা। ব্যাপনের সংজ্ঞা কি? তুমি বলবা যে কোনো পদার্থের স্বতঃস্ফূর্ত ও সমভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে ব্যাপন বলে। সংজ্ঞা যখন তুমি দিছো, তারপর তুমি বলবা আমরা জানি ব্যাপনের সাথে আণবিক ভরের একটা সম্পর্ক আছে। এই সম্পর্কটা অবশ্যই লিখবা। বলবা আণবিক ভরের সাথে ব্যাপনের সম্পর্ক কি? বর্গমূলের ব্যস্তানুপাতিক। অর্থাৎ আণবিক ভর যার বেশি হবে ব্যাপন তার কম হবে, আণবিক ভর যার কম হবে ব্যাপন তার বেশি হবে। এটা বাংলায় তুমি লিখবা। লেখার পর আবার বলতেছি, কি বলবা? আণবিক ভর যার বেশি হবে ব্যাপন তার কম, আণবিক ভর যার কম ব্যাপন তার বেশি। এটা তুমি লিখলা, সম্পর্কটা লিখছো। এরপর প্রত্যেকটা তুমি আণবিক ভর বের করে ফেলবা। যেমন ধরো আমি যদি অ্যামোনিয়ার আণবিক ভর বের করতে চাই, অ্যামোনিয়ার কত হবে? অ্যামোনিয়া নাইট্রোজেন কত? 14, নাইট্রোজেন 14 গুণন 1 প্লাস হাইড্রোজেন 1 গুণন 3, এর ভর কতবার হবে? 17। একইভাবে তুমি যদি এখানে C2H6 এর বের করতে চাও, তোমার কত হবে? কার্বন 12 গুণন 2 প্লাস হাইড্রোজেন 1 গুণন 6, তাহলে 24 প্লাস 6 ইকুয়াল টু 30। এটা কিন্তু বার করবা। একইভাবে তুমি পটাশিয়াম পারম্যাঙ্গানেটটা একটু বের করে ফেলো। পটাশিয়াম পারম্যাঙ্গানেট বের করার পর তুমি একটু আমাকে কমেন্ট বক্সে জানাবা পটাশিয়াম পারম্যাঙ্গানেট কত হবে? KMnO4। আমরা কিন্তু জানি পটাশিয়াম কত? পটাশিয়াম কিন্তু হইল 39 গুণন 1 প্লাস, তারপরে তুমি দেখবা যে বলছে ম্যাঙ্গানিজ কত? 55 গুণন 1 প্লাস অক্সিজেন 16 গুণন 4। এগুলো হিসাব নিকেশ করে দেখবা তোমার টোটাল মার্ক কত আসবে, অর্থাৎ মান কত আসবে? 158। এটা তুমি বললা। এই যে ডাটা ক্যালকুলেশন করলা এবং সংজ্ঞা দিছো, ডাটা ক্যালকুলেশন করছো, আরো 1 মার্ক পাবে। এখন তোমাকে তুলনা করতে হবে কার বেশি কার কম। তখন তুমি বলবা উদ্দীপকের এই যে অ্যামোনিয়ার আণবিক ভর 17, এটার 158, এটার কত? 30। দেখতে পাই যেহেতু অ্যামোনিয়ার আণবিক ভর কম, তাহলে এই গ্যাসটার ব্যাপন হার বেশি হবে, অর্থাৎ দ্রুত ছড়িয়ে পড়বে সবার আগে। এইভাবে যদি তুমি বলো ভাই, তুমি ইনশাল্লাহ 3-এ 3 পাবা। আবার বলতেছি, প্রথমে পরিচয় দিয়ে দিলা, তারপরে যে টপিক সেই সব টপিকের সংজ্ঞা দিছো, তারপরে এই যে ব্যাখ্যাটা দিলা, তারপরে একটু কম্পেয়ার করলা।
এভাবে যদি লেখো ভাই, তোমাকে 3 মার্ক কেউ কখনো আটকাইতে পারবে না। এখন তোমার প্রশ্ন, ভাইয়া এখানে কি অ্যামোনিয়া বা ইথিন এগুলোই আসবে? উত্তর হইল না, এখানে অন্য কিছু দিতে পারে, হাইড্রোজেন দিতে পারে বা সালফিউরিক অ্যাসিড দিতে পারে বা অনেক কিছু দিতে পারে, যে কার্বন ডাইঅক্সাইড দিতে পারে, H2O দিতে পারে, যেটাই দেই প্রসেসটা কিন্তু এটা ভাই। ওকে, এবার এবার তুমি ঘ নাম্বারে আসো। ঘ নাম্বারে আমাদের কি বলছে একটু বুঝো। বলছে সি জারের পদার্থটি কঠিন কিন্তু এর ব্যাপন সম্ভব। তো সি জারে আছে কিন্তু আমার কঠিন পটাশিয়াম পারম্যাঙ্গানেট। চিন্তা করো, আমরা সংজ্ঞাতেই কিন্তু বলছিলাম যে কোনো পদার্থের, কঠিন তরল বা গ্যাসীয় পদার্থের স্বতঃস্ফূর্ত ও সমভাবে ছড়িয়ে পড়াকে ব্যাপন বলে। সো এটা ফ্যাক্ট না যে সেটা কঠিন না তরল না গ্যাসীয়, যে কোনো পদার্থের ব্যাপন হইতে পারে, এটা তুমি জানো। ওকে, তাহলে তুমি কি বলবা? ঘ নম্বর সমাধান করবা। ঘ নম্বরে কিন্তু 4 মার্ক ভাই। হ্যাঁ, এটার মোটামুটি প্রসেসটা সেম। দেখো, ঘ নম্বরে তুমি কি বলবা? তুমি বলবা উদ্দীপক হতে পাই সি জারের পদার্থটাকে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, আবার পরিচয় করলা। এবং তুমি বলবা, তারপরে এই লাইনটা এক হুবহু পড়বা যে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কঠিন কিন্তু এর ব্যাপন সম্ভব, নিচে তা ব্যাখ্যা করা হলো। ওকে, এরপরে তুমি কি করবে? আবার দেখো, টপিক কিন্তু কি? টপিক কিন্তু ভাই ব্যাপন। টপিক যেহেতু ব্যাপন, তাহলে তুমি ব্যাপনের সংজ্ঞাটা দিবা। ব্যাপনের সংজ্ঞা কি? যে কোনো পদার্থের স্বতঃস্ফূর্ত ও সমভাবে ছড়িয়ে পড়াকে ব্যাপন বলে। এটা বলছো, বলার পর তুমি বলবা পটাশিয়াম পারম্যাঙ্গানেট কঠিন হওয়ার পরেও এটার ব্যাপন সম্ভব। তার কারণ হলো, আমরা জানি একটা জলীয় দ্রবণে, একটা যদি বিকার নাও, ধরে নাও, বলবা একটা বিকার যদি নাও, বিকার মানে কি? একটা পাত্র নাও, পাত্রের ভিতরে হালকা যখন পানি আছে, ওই পানির ভিতরে তুমি যদি কি করো, ধরো পানি আছে, ওই পানির ভিতরে যদি তুমি এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটটাকে মিশাও, তুমি কিন্তু জানো ভাই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট একটা কালার আছে, সেই কালারটা কি? গোলাপি। বলে না, গোলাপি গোলাপি তোর গাল গোলাপি, তো এইরকম এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কালারটা কি ভাই? গোলাপি। কি রে, গানটা কি? গোলাপি গোলাপি তোর গাল গোলাপি, কি জানি, চল তুলি সেলফি, এরকম একটা গান ছিল, বুঝছো? যাই হোক, এটাই তো, এর কালারটা কি? গোলাপি। যখন তুমি এই জারের ভিতর অর্থাৎ পানির ভিতর এই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেটটা দিবা, তখন এই গোলাপি বর্ণটা কি হবে? ধীরে 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 পুরো পাত্রের সব দিকে ছড়িয়ে পড়বে। এই যে দেখো, গোলাপি কালারটা চতুর্দিকে ছড়িয়ে পড়লো। এটা কিভাবে ছড়িয়ে পড়ছে? এই যে চতুর্দিকে এই কালারটা ছড়িয়ে পড়ে, এটা কিন্তু সাধারণত ব্যাপনের মাধ্যমে পড়ে, ছড়িয়ে পড়ে কার মাধ্যমে? ব্যাপনের মাধ্যমে। তারপরে বলবা যে পরিশেষে বলতে পারি পটাশিয়াম পারম্যাঙ্গানেটের গোলাপি কালারটা দ্রবণের চতুর্দিকে ছড়িয়ে পড়ে সাধারণত ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে। এই জন্য উপরোক্ত ব্যাখ্যা থেকে বোঝা যায় পটাশিয়াম পারম্যাঙ্গানেট কঠিন কিন্তু এর ব্যাপন সম্ভব। এগেইন পুরোটা একবার সামারি করি। প্রথমে কি বলবা? পরিচয় করে দিলা, তারপরে ব্যাপনের সংজ্ঞা দিলা, তারপরে বললা যে জলীয় দ্রবণে অর্থাৎ একটা বিকারে যদি এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট নেওয়া হয়, তখন তার গোলাপি কালারটা কি হবে? ধীরে 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 পাত্রের চতুর্দিকে ছড়িয়ে পড়বে। এই যে পাত্রের চতুর্দিকে ছড়িয়ে পড়লো, এটা কার মাধ্যমে হয়েছে ভাই? ব্যাপনের মাধ্যমে হয়েছে। ক্লিয়ার? এতটুকু বুঝতে পারলে আমাকে একটু লিখে দিবা Y1 ক্লিয়ার। বুঝতে পারছি? তার মানে এই ব্যাপন টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। এবার স্যারেরা পরের প্রশ্নতে যাই। পরের প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ আরো। দেখো, এটা গ্রাফ কুমিল্লা বোর্ড 2019-এ আসছিল। একটু দেখো, এখানে একটা গ্রাফ দেয়া আছে ভাইয়া, বুঝছো? গ্রাফটা একটু আট করে নিই, চলো তো। গ্রাফটা এরকম একটা গ্রাফ আছে, এরকম 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 এইরকম। হ্যাঁ, সো এখানে ফিগার আউট করা আছে এ বি সি ডি ই অ্যান্ড এফ। ওকে, এফ। তো এখন এই জায়গায় দেখো, বলছে যে ওয়াই অক্ষ বরাবর দেয়া আছে তাপমাত্রা, আর এক্স অক্ষ বরাবর দেয়া থাকে কি? সময়। এটা হলো আমাদের উদ্দীপক, বুঝছেন স্যারেরা? তো এই উদ্দীপকটা একটু লক্ষ্য করি। এখন আমরা প্রশ্নে চলে যাই। আমরা জানি গলনাঙ্ক কাকে বলে, তোমরা জানো। ও আর একটা সুখবর, সেটা হলো যে তোমাদের কিন্তু অনশট যে আমাদের যে
এমসিকিউ এর ক্লাসটা আছে যেখানে গুরুত্বপূর্ণ টাইপ ভিত্তিক এমসিকিউ সমাধান করে দিয়েছি, ওটা কিন্তু আমাদের ইউটিউবে কিন্তু পাবলিক করা আছে। সো অবশ্যই এমসিকিউ এর ক্লাসটা দেখবা, তোমার ওই টাইপ অফ এমসিকিউগুলোই কমন পড়বে ইনশাল্লাহ। ওকে, সাজেশনটাও তো দিয়ে দিছি। এবার আসো ভাই, ওইখানে ক খর সাজেশনটাও দিয়ে দিছি, পিডিএফ লিঙ্ক পাওয়া যাবা, এটারও পিডিএফ লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পাওয়া যাবে, ফার্স্ট কমেন্টে পাওয়া যাবে, টেনশন নেই। বলছে বিসি ও ডিই আনুভূমিক সরলরেখা কেন ব্যাখ্যা করো। বি কেয়ারফুল, দেখো আমি একটা গ্রাফ বুঝাইবো, এই গ্রাফ দিয়ে আল্লাহ দুনিয়া 14টা যত গ্রাফ আছে ব্যাখ্যা করবা এই চ্যাপ্টারে। গ নাম্বারে বলছে আমারে যে বিসি ও ডিই আনুভূমিক সরলরেখা ব্যাখ্যা করো। হ্যাঁ, তো প্রথমেই দেখো এই বিসি এবং ডিই রেখাটা আসলে আনুভূমিক কেন, বা এটা কি রেখাটা তুমি জানো না, তো স্যারকে প্রথমে এক লাইনে বলে দাও। আমরা উদ্দীপক হতে দেখতে পাই বিসি এবং ডিই রেখাটা, অর্থাৎ বিসি রেখাটা কি হবে, এই বিসি রেখাটা হবে আমাদের কি বলতো গলনাঙ্ক রেখা। কি রেখা? গলনাঙ্ক রেখা, এটা বলো। এবং বলো যে ডিই রেখাটা হবে স্ফুটনাঙ্ক রেখা। যখন তুমি স্যারকে এটা বলতে পারছো যে স্যার দেখেন এটা বিসি হলো গলনাঙ্ক রেখা, ডি আর ডিই যদি স্ফুটনাঙ্ক রেখা, এইটুকু বললেই তুমি 1 মার্ক পাওয়া যাবা 100% ইনশাল্লাহ। এরপর তোমাকে ব্যাখ্যা করতে হবে যে কেন তারা সরল রেখা হচ্ছে। তখন তুমি বলবা আমরা জানি যে কোনো কঠিন পদার্থকে তাপ দিলে, দেখো যে কোনো কঠিন পদার্থকে তাপ দিলে সেটার বাংলা লিখবা, সেটা তরলে পরিণত হয়, আবার তরলকে তাপ দিলে সেটা গ্যাস হয়, এটা তুমি জানো। ওকে, এটা তুমি জানো। তারপরে তুমি বলবা আমরা জানি যখন কঠিন থেকে তরল হয় তখন তার ভৌত অবস্থার পরিবর্তন হয়, এই ভৌত অবস্থার পরিবর্তনের কারণে তখন তার সুপ্ত তাপের কারণে আমরা একটা সরল রেখা পাই। তখন আমি তাপমাত্রা বাড়াই, দেখো যে তাপমাত্রা বাড়ানো হয়েছে কিন্তু তাপমাত্রা বাড়ে নাই, স্টপ হয়ে আছে, দেখো তাপমাত্রা বাড়ে নাই, স্টপ হয়ে আছে, কিন্তু সময় বেড়ে যাচ্ছে, সময় বেড়ে যাবে। তুমি বলবা যে এদের ভৌত অবস্থা পরিবর্তনের কারণে সুপ্ত তাপের ফলে তাদের একটা আনুভূমিক সরল রেখা পাওয়া যায়। অর্থাৎ এইখান থেকে আমরা বলতে পারি বিসির ব্যাখ্যা দিবা যে বিসি, এই যখন এটা বললা কঠিন থেকে তাপ দিলে তরল হয়, তরল থেকে গ্যাস হয়, তারপরে বলবা যে বিসি কেন আনুভূমিক রেখা হয়েছে ব্যাখ্যা দিবা। বিসি ক্ষেত্রে কি বলবা, তুমি বলবা বিসির ক্ষেত্রে আমরা জানি এ থেকে বিতে যাওয়ার সময় এটা কি ছিল, এটা ছিল কঠিন, এটা ছিল কঠিন। কঠিনের ফলে যখন আমি তাকে তাপ দিয়েছি তখন ধীরে ধীরে সেটা তরলে পরিণত হচ্ছে, তরলে পরিণত হওয়ার সময় তখন তার একটা অবস্থার পরিবর্তন হচ্ছে, যে কঠিন থেকে তরল অবস্থার পরিবর্তন হওয়ার জন্য তার সুপ্ত তাপের ফলে আমরা একটা আনুভূমিক সরল রেখা পাই। আর এই আনুভূমিক সরল রেখাকেই বলা হয় কি তাদের গলনাঙ্ক রেখা। এটুকুই শেষ। আবার বিসির ব্যাখ্যাটাও দিছ, এবার বলবা ডিই। তুমি আবার বলবা ডির ক্ষেত্রে আমরা দেখতে পাই এই সি থেকে ডিতে আমার কি আছে বলতো, শুধু তরল আছে, তরল আছে। তরলকে যখন আরো বেশি তাপ দেওয়া হয় তখন সেটা ধীরে ধীরে গ্যাসে পরিণত হয়। এই যে গ্যাসে পরিণত হচ্ছে তখন তার অবস্থার পরিবর্তনের ফলে সুপ্ত তাপের কারণে আমি একটা আনুভূমিক সরল রেখা পাই। এই আনুভূমিক সরল রেখাটাকেই বলা হচ্ছে কি আমাদের স্ফুটনাঙ্ক রেখা। এটা তুমি বললা, তারপরে লিখবা যে এটা ব্যাখ্যা দিছো, পরিচয় দিলা, ব্যাখ্যা দিলা, 2 মার্ক পাওয়া গেছো, বা 3 মার্কও দিতে পারে। একদম লাস্ট একটা ফিনিশিং টানতে হবে যে কেন আসলে হয়েছে, তখন তুমি ফিনিশিংটা লিখবা, বলবা যে পরিশেষে বলতে পারি কি, দেখো বিসি ও ডিই আনুভূমিক সরলরেখার প্রধান কারণ হলো এদের ভৌত অবস্থার পরিবর্তনের ফলে সুপ্ত তাপের কারণে এটা আনুভূমিক সরলরেখা পাইছি। ওকে, বলো ডিরেক্ট বলবা এটা গলনাঙ্ক রেখা না স্ফুটনাঙ্ক রেখা। এইভাবে তুমি যদি লেখো ভাই 4 4 পাবা ইনশাল্লাহ। আচ্ছা পুরোটা আবার বলি, প্রথমে একবারে ডিরেক্ট বলে দাও স্যারকে এটা আনুভূমিক রেখা, এটা গলনাঙ্ক, এটা হলো স্ফুটনাঙ্ক রেখা। তারপরে বলো যে কঠিনকে তাপ দিলে তরল হয়, তরলকে তাপ দিলে গ্যাস হয়। তারপরে তুমি বলো যে ভৌত অবস্থার পরিবর্তনের ফলে তাদের কি হয়, বিসির ক্ষেত্রে বলো যে ভৌত অবস্থার পরিবর্তনের ফলে তাদের সুপ্ত তাপের কারণে আমরা একটা আনুভূমিক সরল রেখা পাই, যেটাকে আমরা বলছি কি তার গলনাঙ্ক রেখা। সেম ভাবে ডির ক্ষেত্রে বলো যে তাদের অবস্থার পরিবর্তনের কারণে সুপ্ত তাপের ফলে কি পাইছো, একটা আনুভূমিক রেখা পাইছো, এটা হলো আমাদের স্ফুটনাঙ্ক রেখা। তারপরে পরিশেষে কথাটা বললাম। এভাবে যে লিখলে ভাই 4 4 পাবা, কোনো সমস্যা নাই। এখন বলো ভাইরে এই যে প্রশ্নটা তুমি দিলা,
এই প্রশ্নের ক্ষেত্রে যদি এবার আনুভূমিক না দিয়ে যদি বলে যে এ থেকে এ থেকে এফ পর্যন্ত তুমি সরলরেখাটা ব্যাখ্যা করো বা গ্রাফটা ব্যাখ্যা করো, তখন তুমি কি বলবা? কিছুই না। দেখো এই যে নিচের দিকে আছে মানে এ থেকে বিতে আসে কি কঠিন পদার্থ, বিতে এসে তরল হচ্ছে, তাহলে বি এবং সিতে কি পাবা? কঠিন এবং তরল পাবা। কি পাবা? এ থেকে বিতে শুধু সলিড, বি থেকে সিতে সলিড এবং লিকুইড, সি থেকে ডিতে শুধু লিকুইড, এগুলোই বলে আসবা বাংলায়। বলবা সি থেকে ডিতে তরল এবং কঠিন পাওয়া যায়, বি থেকে সিতে তরল এবং কঠিন পাওয়া যায়, সি থেকে ডিতে শুধু তরল অবস্থা পাওয়া যায়, ডি থেকে ইতে অর্থাৎ লিকুইড এবং গ্যাস পাওয়া যায়, এবং ই থেকে এফে শুধু গ্যাস পাওয়া যায়। এই যে ব্যাখ্যাগুলো ভাই, এই ব্যাখ্যাগুলো নিজের মতো করে লিখে আসলেই ভাই 4/4 পাবা। সৃজনশীল মানে সৃষ্টি করা ভাই, গাইডের মতো হুবহু তুলে দিয়ে আসা নয়। ওকে, বুঝতে পারছি তো ইনশাল্লাহ। এবার আসো ভাই, এবার দেখো আমাকে বলছে ঘ নম্বর প্রশ্নটা পড়ো। ঘ নম্বর প্রশ্ন পড়লে আমি একটু জিনিস বুঝতে পারবো। এখানে বলছে উদ্দীপকের জেড পদার্থের পরিবর্তে যদি কঠিন কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করা হয় তাহলে তাপীয় বক্ররেখা কি সেম হবে কিনা, সেম হবে কিনা। দেখো ভাই, জেড একটা কি ছিল, গ্রাফটা দেখো। জেড কিন্তু একটা ছিল একটা কঠিন পদার্থ, জেড একটা কঠিন পদার্থ ছিল, জেড একটা কঠিন পদার্থ ছিল, তাই না? কিন্তু তুমি দেখো যখন তোমাকে এই জেড এর পরিবর্তে কঠিন কার্বন ডাইঅক্সাইড নিতে বলতেছে, সলিড কার্বন ডাইঅক্সাইড, সেটা কি বলতো? এটা একটা ঊর্ধ্বপাতিত পদার্থ না? এই ভদ্রলোক কিন্তু একটা ঊর্ধ্বপাতিত পদার্থ। তো কঠিন কার্বন ডাইঅক্সাইড ঊর্ধ্বপাতিত পদার্থ হওয়ার কারণে এটা কি ওই রকম গ্রাফ দিবে? উত্তর হলো না। তাহলে কিভাবে বলবা? ঘ নম্বর 4 মার্ক। তুমি বলবা উদ্দীপকের জেড একটা কঠিন পদার্থ, এর পরিবর্তে যদি আমি কঠিন কার্বন ডাইঅক্সাইড নেই তাহলে গ্রাফটা একরকম হবে না। এই যে বলছো হবে না, এর জন্যই তুমি 1 মার্ক পাবা। তখন বলবা যে তার কারণ কঠিন কার্বন ডাইঅক্সাইড একটা ঊর্ধ্বপাতিত পদার্থ, এটা বলছো। বলার পর সুন্দর করে এই ঊর্ধ্বপাতিত পদার্থের সংজ্ঞা দিবা। কি বলবা? যে সকল কঠিন পদার্থকে তাপ দিলে সরাসরি কঠিন থেকে গ্যাস হয়ে যায় তাকে আমরা বলি ঊর্ধ্বপাতিত পদার্থ। এটা দিছো, আরো 1 মার্ক পাবা। তারপরে তুমি কি করবা? গ্রাফটা দিবা। তুমি বলবা যে গ্রাফটা এরকম, এটাই হলো আমাদের ঊর্ধ্বপাতনের গ্রাফ। তুমি ফিগার আউট করো, এটা এ পয়েন্ট, এটা বি, এটা সি এন্ড এটা ডি। বুঝছো ভাই? এই বরাবর কি ছিল? এক্স, এটা ছিল ওয়াই, এটা আমাদের তাপমাত্রা। আসলে অত লেখা লাগে না, বুঝছো? এটা হলো সময়। আসলে মূল কথা যেটা বিষয় ভাই, আমরা অনেকে বুঝি না, তো আমরা না বুঝে শুধু প্যারাগ্রাফ লিখে আসি, নাম্বার পাই না। অত প্যারাগ্রাফ লেখার দরকার নেই। তুমি বলো যে উদ্দীপকের গ্রাফটা হবে কঠিন কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে এরকম। এই যে এ থেকে বিতে কি পাবা? সলিড, বি থেকে সিতে পাবা সলিড এবং গ্যাস, আর সি থেকে ডিতে পাবা শুধু গ্যাস। এটা একটু বাংলা লিখে দিয়ে আসবা। তারপরে পরিশেষে বলবা জেড এর পরিবর্তে কঠিন কার্বন ডাইঅক্সাইড নিলে এদের গ্রাফটা একরকম হবে না। আমি বোঝাতে পারছি? যদি বুঝতে পারো এইটুকু আমাকে Y2 ক্লিয়ার লিখে জানাও যে Y2 ক্লিয়ার। ওকে, তো এখন তোমার একটা কথা বলি, এই যে তোমাকে আমি 2টা সৃজনশীল সমাধান করালাম মাত্র, তুমি বলবো ভাই 2টা করলে হবে? আমি আবার বলতেছি, আমি তোমারে বলি নাই যে এই 2টা কমন পড়বে, আমি তোমার এটা ইনশিওর করতেছি ভাই এই প্যাটার্নে তোমার কমন পড়বে। নাহলে পরীক্ষার পর আসলে মিলায় নিও যে পরীক্ষার ভিতর হয় গ্রাফ দিবে, না হয় তোমার ব্যাপনের হার তুলনা করতে বলবে, ইনশাল্লাহ ভাই। ওকে, আচ্ছা, তো এবার আসো আমাদের চ্যাপ্টার 2 ডান। চ্যাপ্টার 3-তে যাই। চ্যাপ্টার 3 নাম কি রে? পদার্থের গঠন। সো এই পদার্থের গঠন থেকে আমরা এখন পরের প্রশ্নটা দেখব। আমি একটু দেখে নেই আমাদের ভিডিও রেকর্ড হচ্ছে কিনা। ওকে, রেকর্ড হচ্ছে। এখন পদার্থের গঠন, তো পদার্থের গঠনে যখন তুমি যাবা এখানে একটা প্রশ্ন আছে, দেখো খুবই গুরুত্বপূর্ণ। আমি একে উদ্দীপকটা তুলে নিব, তোমরা একটু দেখো তো ভাই কে কে পারো। আমাকে একটু জানাও তো যে এখানে একটা ডি মৌলের একটা চিত্র দেয়া আছে, কেউ কি পারবা যে ডি মৌলের নামটা কি হবে? একটু কমেন্ট বক্সে জানাবা, দেখি কে কে পারো। আমি একটু আর্ট করে নিই এখানে। দেখো একটা কক্ষপথ, 2টা কক্ষপথ, 3টা কক্ষপথ এন্ড 4টা কক্ষপথ, এটাই হলো ডি। এখানে প্রোটন আছে কয়টা? প্রোটন আছে আমাদের 19টা। নিউট্রন আছে কয়টা? এটা ছোট হাতের এন হবে। নিউট্রন আছে 21টা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে এটা কে শেল, এটা এল শেল, এটা এম শেল, এটা এন শেল, এটা। ওকে, এবং এখানে প্ল্যাঙ্কের ধ্রুবক এইচ এর মান দেয়া আছে কত? এইচ ইকুয়াল টু 6.626 গুণন 10 ইনভার্স -34, এটা। আচ্ছা স্যারেরা
এবার চলেন আমরা এবার এটা একটু দেখি। বলছে পাতন কাকে বলে, তুমি জানো পাতন কাকে বলে? আচ্ছা এবার দেখো তো ভাই, এই যে দেখো একই প্রশ্ন আসছে খ নাম্বারে, বলছে কার্বন ডাই অক্সাইড এবং মিথেনের মধ্যে কার ব্যাপন হার বেশি? পারবা না ভাই? একটু আগে শিখাইছি তোমারে, তুমি বলবা কিভাবে বলবা যে আমরা জানি যে কোনো পদার্থের স্বতঃস্ফূর্ত ও সমভাবে ছড়িয়ে পড়াকে ব্যাপন বলে, আর আণবিক ভর যার বেশি হয় ব্যাপন তার কম হয়, আণবিক ভর যার কম হয় ব্যাপন তার বেশি হয়। এই যে ব্যাখ্যাটা, যাই হোক একটু বুঝাই নিও সম্পর্কটা কি, এটা না? তখন কি করবা, এটার আণবিক ভর বের করবা, এটার আণবিক ভর বের করবা, দেখবা যার কম তার ব্যাপন হার বেশি, যার আণবিক ভর কম হবে তার ব্যাপন হার বেশি হবে, এটা বলে আসবা। বুঝছো ভাই? বুঝতে পারছি? আচ্ছা এবার গ নাম্বারটা দেখো তো ভাই, তোমারে বলছে যে উদ্দীপকের ডি মৌলের শেষ কক্ষপথের ইলেকট্রনের কৌণিক ভরবেগ বের করো। বি কেয়ারফুল, তোমার এখান থেকে কৌণিক ভরবেগ থেকে আমাদের হয় ইলেকট্রনের বেগ বের করতে বলবে, না হয় ইলেকট্রনের কৌণিক ভরবেগ বের করতে বলবে। সো দুইটাই কিন্তু সিমিলার ভাই, একটা পারলে ওটাও তুমি পারবা। এটা আর একটা প্রশ্ন আছে কি প্যাটার্ন এই চ্যাপ্টার থেকে, তোমাকে ওই যে পরমাণুর মডেলে তুলনা করা বলতে পারে, যে রাদারফোর্ড বা বোরের যে সাফল্য সীমাবদ্ধতা, এটা। আর একটা প্যাটার্ন কি ভাই, ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস আছে না, এটা হয় ক্রোমিয়াম, না হয় কপার, না হয় 2n² সূত্র, এগুলোর মধ্যে থেকে প্রশ্ন কমন পড়বে, এটা আমি গ্যারান্টি দিচ্ছি ইনশাল্লাহ। আরেকটা তো আছে, সেটা কি বলতো, আইসোটোপের থেকে, পরে দেখাচ্ছি। বলছে উদ্দীপকের ডি মৌলের শেষ কক্ষপথে ইলেকট্রনের কৌণিক ভরবেগ বের করো। চলো খুবই সিম্পল একটা ম্যাথ। আমরা এখন বলবো যে গ নাম্বার, তুমি একটু বাংলা লিখবা ভাই, হ্যাঁ? পরিচয় করে দাও তো ডি মৌলটাকে, বলো যে উদ্দীপকের ডি মৌলটাকে, ডি মৌলটা হইল আমাদের পটাশিয়াম। কেন? তার পারমাণবিক সংখ্যা প্রোটন সংখ্যা 19, মানে তার পারমাণবিক সংখ্যা 19, তার মানে ডি মৌলটা কি হবে, পটাশিয়াম। তুমি বলো যে পটাশিয়ামের সর্বশেষ কক্ষপথের ইলেকট্রনের কৌণিক ভরবেগ নিচে বের করা হলো। তখন লিখবা আমরা জানি আজা হামারা পাস, আজা আজা, চলো MVR ইকুয়াল টু NH/2π, NH/2π এটা। তো এই জায়গা থেকে আমি কি জানি ভাই, এই জায়গাতে একটু সাইড নোট করবা। দেখো এন মানে কি, কক্ষপথ সংখ্যা, কোন কক্ষপথের ইলেকট্রনের কৌণিক ভরবেগ বের করতে বলতেছে। এখানে আমার বলতেছে ভাই সর্বশেষ ইলেকট্রনের যে কক্ষপথে আছে, দেখো সর্বশেষ কক্ষপথ কোনটা, KLMN 1 2 3 4, অর্থাৎ 4 নাম্বার কক্ষপথে। বি কেয়ারফুল, কক্ষপথটা ফ্যাক্ট, কোন কক্ষপথ বলতেছে এটা বুঝবা। তারপরে তোমার আর কি লাগবে, এইচ এর মান লাগবে। এইচ এর মান তো দেয় আছে, এইচ কত, এইচ ইকুয়াল টু 6.626 গুণন 10⁻⁻34। স্যার এখন মানগুলো একটু ইনপুট করে দেয়, অ্যান্সার চলে আসবে। আর এই যে MVR এটাই হলো কৌণিক ভরবেগ। চলো এন এর মান কত 4, এইচ এর মান কত 6.626 গুণন 10⁻⁻34, 2 গুণন পায়ের মান কত 3.1416। হিসাব নিকাশ করো, MVR ইকুয়াল টু যেটা হবে সেটাই অ্যান্সার। এখন তুমি আবার আমাকে বিজ্ঞ লোক ভাবো না, আমাদের অ্যান্সার করাই আছে। এর অ্যান্সার হবে কত হবে, আচ্ছা কত হবে আরেকবার করেই দেখি, ফির আবার ভুল হইতে পারে। 6.626 10⁻⁻34 গুণন 4 ডিভাইডেড বাই 3.1416 গুণন 2, 4.21 গুণন 10⁻⁻34। এর এককটা লিখবা ভাই, হ্যাঁ? এর একক কি হবে, কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড। এটাই হলো আমাদের অ্যান্সার। বুঝছো ভাই? বোঝাতে পারছি? বুঝতে পারলে আমাকে একটু ওয়াই লিখে জানাইও, হ্যাঁ? তো চলো আমরা গ নাম্বারটা বুঝতে পারছি আশা করছি। এই ধরনের কৌণিক ভরবেগের ম্যাথ সলভ করার সময় সবসময় প্রধান কোয়ান্টাম সংখ্যা অর্থাৎ এন এর দিকে লক্ষ্য করবে যে কোন কক্ষপথের কথা বলতেছে। এবার আমরা একটু পরের প্রশ্নতে আসি। ঘ নাম্বারে আমার কি বলছে, এই যে 2n², এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বলছে উদ্দীপকের ডি মৌলের ইলেকট্রন বিন্যাস 2n² সূত্র দ্বারা ব্যাখ্যা করা যায় না, ব্যাখ্যা করো। সো এই 2n² সূত্রটা কি, এটা তুমি একটু বোঝো, আগে বেসিকটা বোঝো। 2n² সূত্র বলতে বোঝানো হচ্ছে অ্যাকচুয়ালি
একটা কক্ষপথে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকবে এটা নির্ধারণ করে কিন্তু 2n² দ্বারা। ওকে, তুমি বলো, প্রথমে পরিচয় করে দাও তো। ঘ নাম্বার, তুমি বলো ডি মৌলটাকে, উদ্দীপকের ডি বলো, ডি মৌলের পারমাণবিক সংখ্যা যেহেতু কত, প্রোটন সংখ্যা 19, তার পারমাণবিক সংখ্যা 19 হবে, তাহলে ডি মৌলটা হলো পটাশিয়াম। তুমি বলো যে ডি মৌলের অর্থাৎ পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস 2n² সূত্র মানে না, তার নিচে ব্যাখ্যা করা হলো। করার পর তুমি সুন্দর করে তুমি বলবা যে, তুমি বলবো যে আমরা জানি, এটা বলবো যে আমরা জানি কোন একটা কক্ষপথে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকবে, তার এই যে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত ভাই, 2n² সূত্র। তুমি বলবা যে n = 1 হইলে, তাহলে সেই কক্ষপথে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকবে, একটু সাইডে লিখি দেখো, 1, তাহলে 2 এর উপর স্কয়ার 2n², তাহলে 2 গুণন 1 এর উপর স্কয়ার অর্থাৎ 2। n = 2 হলে এটা ব্যাখ্যা দিবা কিন্তু, তাহলে 2n², তাহলে কি হবে রে, 2 গুণন 2 এর উপর স্কয়ার, তাহলে কি হবে 2 দুগুণ 4, 4 দুগুণ 8। n = 3 হইলে বলো কি বলবা, যে 2n², 2 গুণন 3 এর উপর স্কয়ার, 2 গুণন 9 অর্থাৎ 18। তারপর n = 4 হইলে 4 পর্যন্ত যাও, বেশি যাওয়ার দরকার নেই। 2n², 2 গুণন 4 এর উপর স্কয়ার, 2 গুণন 16 অর্থাৎ 32। এটা তুমি বলবা আমরা জানি 2n² সূত্রের মতে প্রথম কক্ষপথে ইলেকট্রন থাকবে কয়টা, 2টা, দ্বিতীয় কক্ষপথে 8টা, তৃতীয় কক্ষপথে 18টা, চতুর্থ কক্ষপথে 32টা, এমনটা হওয়ার কথা। তো আমি এখন বলবো যে পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস করে দেখতে পাই, হ্যাঁ, আমার কাছে যেহেতু জায়গা নাই রে ভাই, তোমার হাসিব ভাই তো গরিব, হ্যাঁ, কারণ স্মার্ট বোর্ড নাই, এসি নাই। এই যে দেখো এখন বাজে কয়টা, 2টা 14, 15 বাজতেছে। এই যে ফ্যান ট্যান বন্ধ করে, যেই গরমের গরম, অবস্থা খারাপ। দোয়া রাখো তো দ্রুত স্মার্ট বোর্ড এবং এসি হয়ে যায়। তো হয়ে গেল। এখন তুমি কি করবা, বলবা পটাশিয়াম ইলেকট্রন বিন্যাস করে দেখতে পাই, তারপরে করবা পটাশিয়াম 19। আমি তাও চাই ভাই তোমাদের ভালো রেজাল্ট হোক। আজকে টানা প্রায় কত ঘন্টা থেকে যে ক্যামেরার সামনে রেকর্ড করতেছি, এমসিকিউ রেকর্ড করলাম, সিকিউ রেকর্ড করতেছি, এরপর সাজেশন, এরপর গাইডলাইন, তারপর ঘুমানো, হয়তো বা সকালবেলা ঘুমানো হতে পারে। দেখো 1s2 2s2 2p6 3s2 3p6 and 4s1, আমরা কিন্তু জানি এটা পটাশিয়াম ইলেকট্রন বিন্যাস। এখন তুমি দেখো, তুমি বলো যে পটাশিয়াম ইলেকট্রন বিন্যাস করে দেখতে পাই পটাশিয়ামের প্রথম শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে, 2টা, দ্বিতীয় শক্তি স্তরে 8টা, এরকম করে দাগাবা। তৃতীয় শক্তি স্তর 3s3p ইলেকট্রন আছে 6 আর 2 8টা, এবং চতুর্থ শক্তি স্তরে আছে 1টা। তুমি বলবা যে আমরা জানি যে 2n² সূত্র অনুযায়ী প্রথম কক্ষপথে পটাশিয়ামের 2টা ইলেকট্রন আছে, 2টাই আছে, দ্বিতীয় কক্ষপথে 8টা থাকার কথা, 8টাই আছে, এবং তৃতীয় কক্ষপথে ইলেকট্রন থাকার কথা 18টা, কিন্তু সেখানে 8টা ইলেকট্রন পূর্ণ হয়ে চতুর্থ অর্থাৎ 18টা পূর্ণ না হয়ে 4 নম্বর শক্তি স্তরে অর্থাৎ 4s ইলেকট্রন প্রবেশ করেছে, যা কিনা এই 2n² সূত্রকে অনুসরণ করে না। যদি 2n² সূত্রকে অনুসরণ করতো ভাইয়া, তাহলে কি হতো, তাহলে কিন্তু 18টা ইলেকট্রন থাকতো 3 নম্বর শক্তি স্তরে। তার মানে এই পটাশিয়ামটা 2n² সূত্র অনুসরণ করে না। এটাই ব্যাখ্যা হয়। আরেকবার বলবো, আরেকবার বলি। প্রথম পরিচয় করছো, তারপরে বলো প্রধান কোয়ান্টাম সংখ্যা অর্থাৎ একটা কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতার সূত্র 2n², তারপরে ব্যাখ্যা দাও। পরিচয় এটুকু লেখার জন্য 2 মার্ক পাবা। এই ইলেকট্রন বিন্যাস করছো 3 মার্ক, এবং তুলনা করতে পারলে 4 মার্ক। ক্লিয়ার? আমাকে একটু লিখে দাও ভাই, y3 ক্লিয়ার। হ্যাঁ, y3 ক্লিয়ার, আমাকে একটু লিখে দিবা y3, 3 নম্বরে যাচ্ছে। আচ্ছা, পরে সিকিউয়ে চলে যাই। এখানে এটা দেখা, দুইটা পরমাণু মডেল দেয়া আছে, হ্যাঁ, দুইটা পরমাণু মডেল দেয়া আছে, একটু লক্ষ্য করো। এই যে হিজিবিজি, এখানে পরমাণু মডেল 1। যদি পরমাণু মডেল দেখতে কেমন, এই দেখো জিলাপি হয় ভাই, আর বলেন না, ওর মন তো জিলাপির মতো প্যাঁচ, তোর মনে শুধু ফ্যাঁস আর ফ্যাঁস। এই যে পরমাণু
কত 1, আর 2 এ আছে কি এটা এরকম নির্দিষ্ট কক্ষপথ দিয়ে, এটা পরমাণু মডেল 2। তুলে নাও। হ্যাঁ, ওকে। এবার বলছে দেখো আমরা একটু প্রশ্নটা পড়ে আসি। এখানে বলছে ভাই দেখো, বলছে আইসোটোপ কাকে বলে তুমি তো জানো। বলছে সোডিয়ামের ভর সংখ্যা কত, এটা খ নাম্বার মুখস্থ দেখে নিও, বোঝানোর কিছু নাই। বলছে উদ্দীপকের 2 নং পরমাণু মডেলটির মতবাদগুলো লেখো। 2 নং কিটারে দেখো, 1 নং এই যে হিজিবিজি 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 এরকম যদি থাকে, এরকম যদি থাকে বা এরকম কয়েলের মতো যদি থাকে, তাহলে বুঝবা এরকম বা এরকম থাকলে সেটা হলো রাদারফোর্ড, সেটাকে রাদারফোর্ড। এটা কার হবে? এটা হবে হলো যদি স্থির কক্ষপথ থাকে, নির্দিষ্ট করে কক্ষপথ, সেটা হবে আমাদের বোর চাচা। হ্যাঁ, তাহলে যদি এরকম হিজিবিজি থাকে বা কয়েলের মতো থাকে সেটা হবে রাদারফোর্ড, আর এটা হবে কেন? বোর। ওকে, বুঝতে পারছি? এটা 1900 কত সালে দেয়? 11 সালে। এটা কত দেয়? 1913 সালে। এখন বলছে যে 2 নং পরমাণু মডেলটির মতবাদগুলো লেখো। এই যে রাদারফোর্ড পরমাণু যে মতবাদগুলো আছে ভাই, এটা তোরে বোঝানোর মতো কিছু নাই এই পরীক্ষার মানে শেষ মুহূর্তে এসে। জাস্ট বই থেকে ইচ্ছা মতো তার মতামতগুলো দেখে নিবা, তাহলে যথেষ্ট। বলছে উদ্দীপকের 1 নং পরমাণু মডেলটি গ্রহণযোগ্য নয় কেন ব্যাখ্যা করো। তার মানে এই যে বলছে যে কোনটা গ্রহণযোগ্য কোনটা গ্রহণযোগ্য নয়, এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে তুমি কি করবা? তখন তোমাকে দুইটা কম্পেয়ার করতে হবে, তুলনা করতে হবে। যে কোনো গাইড হোক, টেক্সট পেপার হোক, নোট হোক, স্যারেরা মেলা তোমার পড়াইছে, তুমি খুব ভালো করে জানো। জাস্ট ওই ব্যাখ্যাতে এটাই ইনশোর করার চেষ্টা করবা ভাই যে বাবা বোর পরমাণু মডেলটা ভালো, রাদারফোর্ডটা ভালো না। ওকে, তো এই ব্যাখ্যাটা একটু নিজ দায়িত্বে দেখে নিবা, কারণ এটা ব্যাখ্যা, এটা বাংলা পড়া, তোমাকে আমি বোঝানোর মতো কিছু নেই। জাস্ট তোমাকে এটা ইনশিওর করলাম, এটা হলো হিজিবিজি থাকলে, কয়লার মতো থাকলে রাদারফোর্ড, এটা থাকলে হলো বোর। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভাই। তো বোরটা বেশি গুরুত্বপূর্ণ, বেশি কি গ্রহণযোগ্য রাদারফোর্ডের তুলনায়, এটা তোমাকে ব্যাখ্যা করতে হবে। সো এই হিজিবিজিতে আর না যাই, চলো 3 নাম্বার দেখো, দিনাজপুর বোর্ড আসছিল এটা। বলছে প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ ভাই, দেখো স্টেপ বাই স্টেপ কিন্তু সবই পড়া হচ্ছে। দেখো এবার আমরা আইসোটোপ এবং ইলেকট্রন বিন্যাস থেকে দেখব, ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস। পরমাণু কাকে বলে বুঝবা, রোগ নির্ণয়, আইসোটোপের ব্যবহার দেখে নিও। এটা বলছে উদ্দীপকের আইসোটোপ দ্বয়ের শতকরা পরিমাণ নির্ণয় করো। কে কে আছে রে? উদ্দীপকের 2টা আইসোটোপকে দেখতে পাচ্ছি আমি, কপার 63 আর 65। তো তুমি কিন্তু জানো এখানে দেয়া আছে কপার কত, এদিকে লিখি, সাইড করে লিখি, কপার 63 আর একটা হলো কপার 65, এবং তার আপেক্ষিক পারমাণবিক ভর, সংক্ষিপ্তভাবে লিখি, আপেক্ষিক পারমাণবিক ভর কত? 63.5। এটা এখান থেকে আমাকে আইসোটোপের শতকরা পরিমাণ বের করতে বলতেছে। ভাইরে এই জায়গা থেকে তুমি সবসময় একটা জিনিস মনে রাখবা, তোমাকে 2টা জিনিস বলতে পারে। ডিরেক্ট শতকরার পরিমাণ বের করতে বলতে পারে, যে কোনটা কত পার্সেন্ট আছে, যেমন এই প্রশ্নে করছে যে কোন আইসোটোপ কত পার্সেন্ট আছে। আবার উল্টাটাও করতে পারে, তোমার শতকরা সংযুক্তি দিয়ে রাখছে, ওইখান থেকে বলবে তুমি তার শতকরা সংযুক্তি আপেক্ষিক পারমাণবিক ভর বের করো। 3টা প্রশ্ন আছে এইখান থেকে, কপারের একটা, হাইড্রোজেনের একটা, ক্লোরিনের একটা। আবার বলতেছি, কপারের একটা, হাইড্রোজেনের একটা, ক্লোরিনের একটা। কপারের আসে এরকম পার্সেন্টেজ বের করতে বলে, হাইড্রোজেন আর ক্লোরিন দিয়ে বলে তাদের পার্সেন্টেজ বের করতে বলবে, সরি তাদের আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে বলে। সো এটা একটু মনে রাখবা। হ্যাঁ, এটা একটু মনে রাখলে তোমার জন্য ভালো। তো এখন এটা হিসাব নিকাশ কিভাবে করবা, চলো চলো দেখো তোমাকে কি বার করতে বলছে? আইসোটোপ দ্বয়ের শতকরার পরিমাণ। তুমি বলবা যে ধরি, তাই না, ধরি ধর বাবারে, ক নাম্বার ধরি, কি ধরবা? চলো ধরে ফেলি যে কপার 63 আছে হলে কত, ধরে নাও X%। কেন X% ধরলে? আমি জানি না তো কত পার্সেন্ট আছে, জানি নাকি? নাই তো, আমার জানা নাই। এখন তাহলে কপার 65 কত পার্সেন্ট হবে? 100 - X%। এখন তুমি বলবো ভাই কেন, ভাই কেন? তার কারণ দেখো যখনই বলছে শতকরা, শতকরা মানে কত রে? শতকরা মানে কিন্তু 100, শতকরা মানে কত? 100, 100। তো 100-র ভিতরে এই কপার 63ও আছে, কপার 65ও আছে। তো 100-র ভিতরে যদি তোমার কপার 63 থাকে X%, তাহলে কপার 65 কত হবে? 100 - X। বিষয়টা একটু সহজভাবে বুঝি। ধরো আমি বললাম তোমার আর আমার কাছে 50 টাকা আছে, তোমার আর আমার কাছে 50 টাকা আছে।
তো তোমার কাছে আমি এখন বলতেছি যে একজন এসে জিজ্ঞেস করলো যে তোমার কাছে তোমাকে কেউ বললো যে তোমার কাছে কয় টাকা আছে, তো তুমি বলতেছো দুজনে মিলে কিন্তু 50 টাকা, তুমি আর আমি। তোমার কেউ জিজ্ঞেস করে তোমার কাছে কয় টাকা আছে, তুমি বলে দিলে আমার কাছে 30 টাকা আছে, তাহলে তুমি অন্যজন কিন্তু বুঝেই যাবে তাহলে আমার কাছে কয় টাকা আছে, 20 টাকা। কারণ দুজন মিলাই কি আছে 50, তোমার কাছে যদি 30 থাকে তাহলে আমার কাছে 20 আছে। বিষয়টা এরকম, দুইটা মিলে 100, এর কাছে যদি x থাকে তাহলে এটা হবে 100 - x। ওকে, এখন তুমি দেখো ভাই, তুমি কিন্তু জানো যে আপেক্ষিক পারমাণবিক ভর ইকুয়াল টু, আমরা কি জানি, ওই মৌলের ভর সংখ্যা গুণন তার পার্সেন্টেজ। তাহলে ভর কত আছে 63 গুণন তার পার্সেন্টেজ কত x। আচ্ছা, প্লাস আবার দেখো সেকেন্ড ব্র্যাকেট দিলাম, আবার এখানেও সেকেন্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, আবার জানি ভর কত 65 গুণন কত তার পার্সেন্টেজ কত 100 - x। ওকে, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এখন তোমাকে এটা ক্যালকুলেশন করতে হবে। আমরা জানি কত দ্বারা ভাগ করতে হয়, আমরা কিন্তু জানি, ঘেমে গেলাম, আমরা জানি কিন্তু তোমারে 100 দ্বারা ভাগ করতে হবে। কত দ্বারা? 100 দ্বারা। কেন? শতকরা। এখন তুমি হিসাব নিকেশ করো, দেখো আপেক্ষিক পারমাণবিক ভর কত দেয়া আছে 63.5, বসাও 63.5 ইকুয়াল টু, এটার সাথে গুণ করো, তাহলে এটা গুণ করে কত হয় 63, এর সাথে গুণ করলে 63x প্লাস এটার সাথে এটা গুণ করলে হয় কত 6500, আচ্ছা মাইনাস এতে কত হচ্ছে 65x। ওকে, নিচে কত 100। আচ্ছা, এটা যদি গুণ করে দাও, এর নিচে এটা 1 কল্পনা করো, এটার সাথে এটা গুণন, এটার সাথে এটা গুণন, যদি এখানে করলে কত হচ্ছে দেখো 63x প্লাস 6500 মাইনাস 65x ইকুয়াল টু 100-র সাথে 63.5 গুণ করলে কত হয়, একটু ক্যালকুলেশন করি, আমার সাথে সাথে তোমরা করে ফেলো তো ভাই, যে 63.5 গুণন কত 100, 6350, 6350 এটা বলছো। আচ্ছা, বলার পর এখন হিসাব নিকাশ করো যে 63 থেকে 65 যদি বাদ দেয় তাহলে তো -2x থাকে, আর ওই পাশে হয় 6350 প্লাস আছে 6500, ওই পাশে যা হয়ে যাবে কি -6500। আচ্ছা, হিসাব নিকাশ করলে কি হয় -2x, দেখো এটা হিসাব নিকাশ করে কত হয় দেখো তো, 6350 মাইনাস 6500, 150 আসছে, -150 তাহলে মাইনাস মাইনাস কাটা গেল, তাহলে কি থাকলো, আমি এখানে সাইড নোট করি, দেখো 2x ইকুয়াল টু 150, তাহলে x ইকুয়াল টু কত হবে, 2 দিয়ে 150 ভাগ করলে হবে 75। তাহলে দেখো এই x এর মান যে 75 বার করছে, এটা কি, এটাই কিন্তু আমাদের দেখো এই যে কপার 63 ধরে নিচ্ছে x%, তাহলে কপার 63 কত হবে, এখানে হবে আমাদের x এর জায়গা হবে 75%, 63 আছে কত 75%, আর কপার 65 কত পার্সেন্ট হবে 100 - x, তাহলে 100 - 75 অর্থাৎ 25%। ইজি না? এটাই কিন্তু ভাই খুব সহজ একটা ম্যাথ। সো এইভাবে কিন্তু মনে রাখবা যে আপেক্ষিক পারমাণবিক ভর রিলেটেড হয় তাদের পার্সেন্টেজ, না হয় তার আপেক্ষিক ভর, এই দুটো বের করতে বলতে পারে। বুঝতে পারছি ভাই? আচ্ছা চলো এবার আমরা পরের প্রশ্নতে যাই। পরের প্রশ্নটা একটু পড়ে ফেলো, আমাকে মাঝে মাঝে আবার ক্যামেরাও চেক করা লাগতেছে যে ক্যামেরা অন আছে কিনা। এবার আমি যদি একটু পরেরটা দেখি, পরেরটা দেখলে বুঝতে পারবো যে উদ্দীপকের মৌলটির ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মের ব্যতিক্রম। এই যে উদ্দীপকের কোন মৌল, কপার, সাধারণের ব্যতিক্রম। দেখো যখনই তোমাকে একটা শব্দ উল্লেখ করছে ভাই ব্যতিক্রম, তুমি ধরে নিবা ব্যতিক্রম মানে কি জানো, ব্যতিক্রম মানে বোঝাচ্ছে ভাই এটা আমার অ্যাকচুয়ালি হয় ব্যতিক্রম বলতে হয় ক্রোমিয়াম দিবে, না হয় কপার দিবে, এই দুইটা ছাড়া আর কোনো ব্যতিক্রম তোমার সিলেবাসে দিবে না ইনশাল্লাহ। ওকে, তো ব্যতিক্রম বললে এই দুটা। কেন ব্যতিক্রম হয় দেখো, ক নাম্বার তুমি বলবা আমরা জানি উদ্দীপক, পরিচয় করে দাও, উদ্দীপকের মূলটা হলো কি পটাশিয়াম, কপার। তুমি বলবা যে কপারের ইলেকট্রন বিন্যাস সাধারণত ব্যতিক্রম হয়ে থাকে, কেন ব্যতিক্রম হয় তার নিচে ব্যাখ্যা করা হলো। এই কথাটা সুন্দর করে বলছো, বলার পর এই কপারের ইলেকট্রন বিন্যাস করবা। তুমি কি দেখেছো প্রভু, করো 1s2 2s2 2p 6 3s 2 3p
6, তারপরে কি জানো 3D and 4s। তুমি খুব ভালো করে জানো আফবাউ নীতি অনুযায়ী আগে 4s এ ইলেকট্রন যায়, তারপরে 3D তে ইলেকট্রন যায় 9টা। তো এটা এটা লেখার পর তোমরা কেন বলে ভাই এটা তো ভুল ভুল ভুল। আরে ভাই ভুল এটা আমিও জানি, কিন্তু আগে তোমাকে এটা করা লাগবে। এটা করার পর তুমি বলবা এটা এটা করার পর তুমি কি বলবা জানো, বলবা এটা আফবাউ নীতি অনুযায়ী সঠিক। কার নীতি? আফবাউ, আফবার নীতি না, আফবাউ নীতি অনুযায়ী কি সঠিক, কিন্তু কম স্থিতিশীল, কম স্থিতিশীল। এই যে যখন তুমি এই কথাটা বললা যে এটা আফবাউ নীতি অনুযায়ী সঠিক কিন্তু কম স্থিতিশীল, স্যার কিন্তু বুঝে গেছে যে না সেলের ভেতরে মাল আছে, হ্যাঁ, কারণ বুঝে গেছে যে কম স্থিতিশীল। তখন তোমাকে বলা লাগবে যে কখন স্থিতিশীল হয়। অ্যাকচুয়ালি 3টা ক্ষেত্রে স্থিতিশীল হয়, পরিপূর্ণ উপস্তর, অর্ধপূর্ণ উপস্তর এবং শূন্য উপস্তর। তো শূন্য নিয়ে তোমাদের কথাবার্তা নাই, তুমি দুটো কথা বলবা যে আমরা জানি পরিপূর্ণ অর্থাৎ যে এস এ 2টা, পিতে 6টা, ডিতে 10টা, এফ এ 14টা, এটা হলো পরিপূর্ণ। অর্ধপূর্ণ মানে কি 1টা, এখানে 3টা, ডিতে 5টা, এফ এ 7টা। তুমি বলবা যে পরিপূর্ণ এবং অর্ধপূর্ণ অবস্থায় প্রত্যেকটা মৌল অধিক বেশি স্থিতিশীল হয়। এই স্থিতিশীলতা অর্জন করার জন্যই কপার কি করে, তার 4s থেকে একটা ইলেকট্রন, এটা বাংলা লিখিচ্ছ, 4s থেকে একটা ইলেকট্রন 3D তে যায়, ফলে তাদের ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাসটা হয়। তখন কপার ইলেকট্রন বিন্যাস দাঁড়ায় কপার 29, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3D and 4s। তখন 4s কি বলে, 3D বলতেছে 4s কে ভাই একটা ইলেকট্রন আমারে দিয়ে দাও ভাই, আমি 10 হয়ে যাই আর আমি 1 হয়ে যাই। এই যে স্থিতিশীল হয়ে গেল। তো তুমি বলবা এটা হলো বেশি স্থিতিশীল, এটা বেশি স্থিতিশীল। তখন লিখবো যে পরিশেষে বলতে পারি কপার বেশি স্থিতিশীল হওয়ার জন্যই সে ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাসটা দেয়। এটা হয়ে গেল। আরেকবার বলি, আরেকবার। চলো, প্রথমে কি বললা, পরিচয় করে দিছো, তারপর ইলেকট্রন বিন্যাস দিয়ে বললা এটা আফবাউ নীতি অনুযায়ী সঠিক কিন্তু কম স্থিতিশীল। তারপরে বললা যে বেশি স্থিতিশীল কখন হবে, পরিপূর্ণ বা অর্ধপূর্ণ উপস্তর অধিক বেশি স্থিতিশীল। যে কোনো মৌলে এরকম পরিপূর্ণ বা অর্ধপূর্ণ হতে চাই। কপারের ক্ষেত্রে স্থিতিশীলতা অর্জন করার জন্য ইলেকট্রন বিন্যাস দিবা। তারপর বললা 4s থেকে একটা ইলেকট্রন ডিতে গিয়ে স্থিতিশীল হয়, অর্থাৎ পরিপূর্ণ উপস্তর হয়ে যায় ডিতে। এই কারণেই কপার সাধারণত স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস দেয়, অর্থাৎ ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস দেয়। ওকে, তো যদি ক্রোমিয়াম আসতো, এখানে ক্রোমিয়াম লিখতা, এখানে 3D তে 5 হইতো, এখানে 2 হইতো, এখানে 4 হইতো, এখানে 2 হইতো, এখানে হতো জাস্ট 5, এখানে হইতো 1। ক্লিয়ার? এটা হলো আমাদের চ্যাপ্টার 2। ওকে, তো চ্যাপ্টার 2 কিন্তু প্রত্যেকটা টপিকগুলো আমরা পড়ে ফেললাম। এবার আসো চ্যাপ্টার 3, চ্যাপ্টার 3 শেষ হইলো, চ্যাপ্টার 4। চ্যাপ্টার 4 পর্যায় সারণী, যেখান থেকে একটা প্রশ্ন ইনশাল্লাহ আসবেই ইনশাল্লাহ। সো এখানে একটা পর্যায় সারণী দেয়া আছে, এটা কি, এটা দেখো। এখানে আমার বলছে যে একটা পর্যায় সারণী খণ্ডিত অংশ। মনে রাখো যে পর্যায় সারণী থেকে যদি প্রশ্ন হয়, তোমার 2টা টাইপের উদ্দীপক হবে। কয়টা টাইপের? 2টা টাইপের। এক, সেটা হলো এরকম পর্যায় সারণী খণ্ডিত অংশ দিয়ে রাখবে। 2 নাম্বার, সেটা হলো তোমার বিভিন্ন মৌলের পারমাণবিক সংখ্যা ডিরেক্ট দিয়ে রাখবে। হয় খণ্ডিত অংশ দিবে, না হয় বিভিন্ন মৌলের পারমাণবিক সংখ্যা ডিরেক্ট দিয়ে রাখবে। যেহেতু এখানে একটা খণ্ডিত অংশ দেয়া আছে, ওটা তোমাকে বোঝাই। তোমাকে প্রথমে বলছি ইলেকট্রন আসক্তি কাকে বলে তুমি জানো। গ্যাসীয় অবস্থায় কোনো পরমাণু সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন গ্রহণ করতে যে পরিমাণ শক্তি লাগে সেটা তাই ইলেকট্রন আসক্তি। এটা বুঝা নিও, দরকার নেই এটা, কারণ ওটা খ নাম্বার এটা তুমি এমনি পারবে। বাট এই খ নাম্বারটা বোঝার আছে। তোমরা বলছে Fe2+ ও Fe3+ আয়নের কোনটা অধিক স্থিতিশীল। একটু আগে কিন্তু এই ব্যাখ্যাটা হয়েছে, একটু আগে হয়েছে। তো প্রথমেই তুমি কি করো, খ নাম্বারটা একটু দেখাই কিভাবে হবে। তুমি বলো Fe2+ ও Fe3+ এর ভেতর থেকে Fe3+ বেশি স্থিতিশীল। Fe3+ বেশি স্থিতিশীল, এটা স্যারকে বলো, এক লাইনে বলো, এটুকু বললেই 1 মার্ক পাবা। এই চান্স কি সারা যায় স্থিতিশীল? এখন স্যারও বলো যে কেন স্থিতিশীল, তখন তোমাকে ইলেকট্রন বিন্যাস দিয়ে একটু দেখাইতে হবে। তখন বলবা, তোমার হাসিব ভাই একটা কথা সবসময় বলতেছে, তোমাদের সবসময় মনে রাখবা, বাইরে যখন তুমি কোনো ক্যাটায়নের পজিটিভ চার্জের ইলেকট্রন বিন্যাস করবা, তখন সর্বপ্রথম তার স্বাভাবিক ইলেকট্রন বিন্যাসটা করে নিবা, তাছাড়া তুমি বুঝতে পারবে না, উল্টাপাল্টা করে ফেলবা। ওকে, তো স্বাভাবিক ইলেকট্রন বিন্যাস করবা, যে আয়রন ইলেকট্রন বিন্যাস করে পাই
আয়রন কত 26 1s2 2s2 2p6 3s2 3p6 3d and 4s তাহলে 4s এর দুইটা এখানে যায় 6টা এটা হলো আয়রনের স্বাভাবিক ইলেকট্রন বিন্যাস যদি তুমি বলো এর 2+ কি হবে আমরা জানি প্রথম ইলেকট্রন এখানে গেছে সর্বশেষ ইলেকট্রনগুলো ডিতে গেছে আমরা কিন্তু জানি যে সর্বশেষ ইলেকট্রন এখানে আছে কিন্তু ইলেকট্রন যখন বের হয়ে যায় তখন তার সর্বশেষ কক্ষপথ থেকে চলে যায় কেন যায় ভাই এটা অনেক কথা বাট পরীক্ষার আগে এত না বুঝাই 4s থেকে যাবে কেন সর্বশেষ কক্ষপথ থেকে ইলেকট্রন চলে যায় তো সর্বশেষ কক্ষপথ থেকে যদি ইলেকট্রন চলে যায় তাহলে প্রথমে 2+ আছে তাহলে করো আমি শর্টকাট মারতেছি দেখো 1s2 2s2 2p6 3s2 3p6 এই পর্যন্ত 18টা ইলেকট্রন আছে আমি আর্গন লিখতে পারি শর্টকাটে আর্গন মানে 18 এই পর্যন্ত ইলেকট্রন বিন্যাস আছে স্যার বুঝে নেবে তাহলে 3d কত হবে 6 তুমি আবার শর্টকাট মারা যায় না তুমি একটু বড়ই করো এটা গেল আবার 3+ মানে কি আরেকটা ইলেকট্রন ছাড়বে এই 3d থেকে আরো একটা ইলেকট্রন ছেড়ে দিবে এখানে হবে 3d 5 তুমি বলো যে আমরা বলছি যে পরিপূর্ণ এবং অর্ধপূর্ণ অধিক বেশি স্থিতিশীল তুমি বলবা 2+ ও 3+ এর ভিতর থেকে আমরা দেখতে পাই 3+ এর ক্ষেত্রে d তে 5টা ইলেকট্রন আছে আর 2+ এর ক্ষেত্রে d তে 6টা ইলেকট্রন আছে তো 3+ এর ক্ষেত্রে d তে 5টা ইলেকট্রন থাকার কারণে সে অর্ধপূর্ণ অর্থাৎ বেশি স্থিতিশীল এই কারণেই Fe2+ অর্থাৎ Fe3+ বেশি স্থিতিশীল Fe2+ কম স্থিতিশীল বুঝতে পারছি ভাই বুঝতে পারলে আমারে একটু তোমরা ক্লিয়ার লিখে জানাবা বাহ ভিডিও অনেকক্ষণ থেকে চলতেছে ক্লিয়ার লিখে জানাবা ওকে এবার গ নাম্বার প্রশ্নে আসি আরে এই জায়গা থেকে যদি প্রশ্ন আসে হয় তোমার একটা প্রশ্ন আসবেই পরীক্ষায় যে কোনো বোর্ডে তুমি পাবাই সেটা হলো পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয় অর্থাৎ ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয় হ্যাঁ এটা আর একটা কি আসবে হয় আয়নীকরণ শক্তি ইলেকট্রন শক্তি নয় তড়িৎ-ঋণাত্মকতা বুঝছো চোখ শুধু বন্ধ হয়ে যাচ্ছে রে এত পরিমাণ ঘুম ধরছে আমার বলছে পর্যায় সারণীতে জেড মৌলের অবস্থান নির্ণয় করো প্রথমে চিন্তা করো তো ভাই জেড কিরা জেড হইল এটা তুমি দেখো প্রথমে পরিচয় করে দাও যেহেতু এটা আননোন মৌল তাকে তুমি পরিচয় করে দাও তুমি বলো যে উদ্দীপক হতে পাই যেহেতু এটা 3 নম্বর পর্যায়ের মৌল অর্থাৎ অ্যালুমিনিয়াম সিলিকন এবং তারপরের মৌলটার নাম কি তারপরের মৌলের নাম হলো ফসফরাস অর্থাৎ জেড মৌলটা হলো ফসফরাস এই যে পরিচয় করে দিছো স্যারের কাছ থেকে তুমি 1 নম্বর পেয়ে যাবে হ্যাঁ তুমি আবার বাংলায় লিখো না পরিচয় তুমি বলবো যে উদ্দীপক হতে পাই জেড মৌলের আগের মৌলটা হলো সিলিকন আর পরের মৌলটা সালফার তার মানে মাঝখানে আছে ফসফরাস বলছো তারপরে বলবো যে তার অবস্থান নিচে বের করা হইল এখন মনে রাখবা ভাই পর্যায় সারণীতে অবস্থান বলতে 3টা বিষয়কে বোঝায় ব্লক পর্যায় আর গ্রুপ ব্লক পর্যায় আর গ্রুপ তাহলে তুমি ব্লক বের করবা পর্যায় বের করবা গ্রুপ বের করবা তো এটার জন্য তোমাকে ইলেকট্রন বিন্যাস করা লাগবে ইলেকট্রন বিন্যাস করলা ফসফরাস 1s2 2s2 2p6 3s2 3p3 দেখো তো ভাই সর্বশেষ ইলেকট্রন কোথায় গিয়েছে সর্বশেষ ইলেকট্রন কিন্তু পিতে গেছে আমরা জানি ইলেকট্রন বিন্যাস করার পর সর্বশেষ ইলেকট্রন যেখানে যায় সেটা সেই ব্লকের মৌল এসে গেলে এস ব্লক পিতে গেলে পি ব্লক ডিতে গেলে ডি ব্লক যেহেতু সর্বশেষ ইলেকট্রন পিতে গেছে তাহলে সেটা পি ব্লক মৌল এটা ব্লক বের করার সময় এটা বলবা ব্যাখ্যাটা দিবা একটু লিখে নাও যে ইলেকট্রন বিন্যাস করার পর সর্বশেষ ইলেকট্রন যেহেতু পিতে গেছে তার মানে ব্লক কি পি তারপর পর্যায় বের করবা সব মৌলের একইভাবে আসবে এই প্যাটার্নটা আসবেই তুমি বলবা যে ইলেকট্রন বিন্যাস করার পর সর্বশেষ প্রধান কোয়ান্টাম সংখ্যা তাদের পর্যায় নির্দেশ করে তাহলে সর্বশেষ প্রধান কোয়ান্টাম সংখ্যা কত সর্বশেষ প্রধান কোয়ান্টাম সংখ্যা আমার 3 তাহলে পর্যায় কত হবে 3 তাহলে গ্রুপ বের করবা কিভাবে তুমি কিন্তু জানো তোমাকে একটা জিনিস বলে দেই গ্রুপ নির্ণয়টা কিভাবে হয় এটা ব্লকের উপর নির্ধারণ করে এস ব্লকের ক্ষেত্রে এসে যতগুলো ইলেকট্রন থাকে পি ব্লকের ক্ষেত্রে এস প্লাস পির সাথে 10 যোগ ডি ব্লকের ক্ষেত্রে n-1 ডি এন এসে যতগুলো ইলেকট্রন থাকে শর্টকাটে তোমরা কি বলো 3d আর 4s এর ইলেকট্রন যোগ করে দাও এটা তোমরা করো সমস্যা নেই যা করো পরীক্ষা যেটা করবে সেটাই নাম্বার পাবো তো এটা বললাম যেহেতু এটা পি ব্লকের মৌল তাহলে পি ব্লকের ক্ষেত্রে এস এবং পির সাথে 10 যোগ করতে হবে আর তুমি বলবো ভাই কোন এস এবং কোন পি
যোজ্যতা স্তর নিয়ে কাজ করতে হবে, তো সর্বশেষ শক্তি স্তর 3s3p নিয়ে। তাহলে দেখো তুমি বলবা যেহেতু সেটা পি ব্লকের মৌল, তাহলে গ্রুপ হবে তার S প্লাস পি প্লাস 10। এসে ইলেকট্রন আছে 2টা, পিতে আছে 3টা, ডিতে আছে 10টা, ইকুয়াল টু 15। এই জন্য বলবো যে পরিশেষে বলতে পারি উদ্দীপকের জেড মূলটা ফসফরাস, যার পর ব্লক পি, পর্যায় 3, গ্রুপ 15। সহজ আছে না ভাই? এটাই। তো তুমি এখন বলতে পারো ভাই ফসফরাস আসবে, উত্তর ভাই ফসফরাস আসবে না, এখানে অ্যালুমিনিয়াম হইতে পারে, নাইট্রোজেন হইতে পারে, সোডিয়াম হইতে পারে, পটাশিয়াম হইতে পারে, ক্যালসিয়াম হইতে পারে, বা অক্সিজেন হইতে পারে, যে কোনো কিছু একটা মৌল দিবে, দিয়ে তোমাকে এরকম বলবে। আচ্ছা, তুমি এখন বলতে পারো যে ভাই বিক্রিয়া সহ বিশ্লেষণ করে এটা কি? এটা না, আমার যে টাইপ করছে সে আসলে এই প্রশ্নের বিক্রিয়া সহ বিশ্লেষণ করাটা এখানে লাগিয়ে দিছে, তো এই পর্যন্তই প্রশ্ন থাকবে, এটা কিন্তু এই প্রশ্নের অংশ না, এটা বাদ। ওকে, বাদ। এবার দেখো বলছে WXY, জেড কিন্তু হবে না, এখান থেকে 3টা মৌল হবে, টাইপিং মিস্টেক, জেড হবে না। দেখো ঘ নম্বরটা পড়ো। বলছে তোমারে WXY মৌলের একই রকম ধর্ম প্রদর্শন করে, বিক্রিয়া সহ ব্যাখ্যা করো। বি কেয়ারফুল। তুমি দেখো WXY কে তুমি চেনো? উত্তর হলো না, চলো চিনে আসি। বড় চেনা কি অচেনা লাগে তোমায়? একটু মনটা হালকা করে নেই, কারণ ঘুম ধরবে তাছাড়া। দেখো ঘ নম্বর, তোমরা যদি সামনে থাকতে, যে হাজার হাজার মানুষ তোমার ভিডিওটা দেখো বা দেখবা, সামনে থাকলে কত ভালো লাগতো, তাহলে কি আর ঘুম ধরার সুযোগ আছে? তাই না? তোমাদের ভালো রেজাল্ট করতে হবে। দেখো বলছে WXY, এই যে WXY এরা একই গ্রুপে অবস্থিত, এটা তোমাদের ব্যাখ্যা করতে বলছে। ওকে, এবং এরা যে ধর্ম এক, এটা তোমাকে প্রমাণ করতে হবে বিক্রিয়ার মাধ্যমে। কিভাবে ভাই? তুমি বলো যে উদ্দীপকের WXY সাধারণত 1 নম্বর গ্রুপের মৌল। কয় নাম্বার? 1 নম্বর। আগে পরিচয় দাও। পরিচয় কি? যেহেতু লিথিয়ামের পরের মৌল, তাহলে লিথিয়ামের পরে W কি হবে? সোডিয়াম। X কি হবে? পটাশিয়াম। Y কি হবে? রুবিডিয়াম। যখন এরকম পরিচয় দিলা এবং তুমি বললা এরা সকলেই গ্রুপ 1 এর মৌল, তখন তুমি সাথে সাথে 1 মার্ক পেয়ে গেছো। তো বিক্রিয়া সহ প্রমাণ করতে হবে। তখন তুমি বলবা আমরা জানি গ্রুপ 1 এর মৌলকে কি বলা হয় ভাই বলো তো? ক্ষার ধাতু। ক্ষার ধাতু বলা হয়। কি বলা হয়? ক্ষার ধাতু। যেহেতু এটা ক্ষার ধাতু, ক্ষার ধাতু প্রমাণ করা লাগবে। ওকে, ক্ষার কেমনে বুঝবা ভাই? যদি যৌগের ভিতর কি থাকে, এই হাইড্রোক্সিল গ্রুপটা থাকে, OH গ্রুপটা থাকে, তাহলে তুমি বুঝবা ওটা একটা ক্ষার। তখন তোমাকে বিক্রিয়ার মাধ্যমে প্রমাণ দিতে হবে। তখন তুমি বলবা আমরা জানি, দেখো বলবা আমরা গ্রুপ, এই কথাটা লিখে নিবা, হ্যাঁ, গ্রুপ 1 এর মৌলগুলোকে পানির সাথে বিক্রিয়া দিলে, H2 অর্থাৎ পানির সাথে বিক্রিয়া দিলে ক্ষার তৈরি করে। কেমনে? তখন একটা এক্সাম্পল দাও। তাহলে দেখো সোডিয়াম প্লাস পানি, আমরা জানি পানি যখন বিক্রিয়া অংশগ্রহণ করে ভাই, এই যে পানি আছে না, ওয়াটার, এটা কিন্তু সবসময় হাইড্রোজেন প্লাস অ্যান্ড হাইড্রোক্সিল মাইনাস আকারে ভাঙে। তুমি বলো ভাই এখান থেকে কি হাইড্রোজেন আর অক্সিজেন আকারে ভাঙতে পারে না? উত্তর হলে হ্যাঁ পারে, কিন্তু এটা অনেক বেশি এনার্জি খরচ হয়, যেটা আমরা আসলে সাধারণত ফ্লাশ ফটোলাইসিস প্রক্রিয়ার মাধ্যমে করে থাকি। সো আমরা ওইদিকে যাব না, ওটা এখন টপিক না। তো এখান থেকে যখন ভাঙবে তখন কি হবে? হাইড্রোজেন প্লাস আর OH মাইনাস, তাহলে সোডিয়াম প্লাস বেচারা সেলে হাইড্রোক্সিলকে নিয়ে পালায়া চলে যাবে, উৎপন্ন হবে কি? সোডিয়াম হাইড্রোক্সাইড। এখন বেচারা হাইড্রোজেন এখানে একা একা থাকলো, দেবদাস কবে আমি একদম টালমাল হয়ে গেছে, তখন একা আকাশে বের হয়ে যাবে, এরকম H হবে। কিন্তু H লেখা যাবে? উত্তর হলো না, তার কারণ H2 হয়, কারণ হাইড্রোজেন হলো দ্বিপরমাণু। কয়টা দ্বিপরমাণু আছে একটু লিখে দিই। দ্বিপরমাণু আছে 7টা, হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, ক্লোরিন, এগুলো হলো গ্যাস। তারপরে আছে হলো ব্রোমিন, তারপরে আছে আয়োডিন। এই 7টা কিন্তু সবসময় দ্বিপরমাণু অবস্থায় থাকে, এই জন্য হাইড্রোজেন দ্বিপরমাণু কারণে 2 হয়ে গেছে। আর একটা এক্সাম্পল দাও, যদি পটাশিয়াম নাও, পানি, তাহলে এখানেও পানির হাইড্রোজেনের হাইড্রোক্সিল আকারে ভাঙবে, তাহলে পটাশিয়াম হাইড্রোক্সিলের সাথে বিক্রিয়া করে কি করবে? পটাশিয়াম হাইড্রোক্সাইড এবং
H2। তো তুমি যদি কি নাও রুবিডিয়ামের সাথে নাও সেম হবে, ওটাও দেখাবা। লিথিয়ামের সাথে সেম হবে, ওটাও দেখাবা। তুমি বলবা যে উদ্দীপকের কি বলে উপরোক্ত বিক্রিয়া থেকে দেখতে পাই প্রত্যেকটা মৌলই কি তৈরি করতেছে ভাই, পানির সাথে বিক্রিয়া করে ক্ষার তৈরি করতেছে। এই যে দেখো ওইস ক্ষার, ক্ষার, তুমি সবগুলো দেখাইও। তারপরে বলবো যে উদ্দীপকের বিক্রিয়া থেকে আমরা বুঝতে পারি গ্রুপ 1 এর মৌলগুলোর ধর্ম একই, অর্থাৎ ক্ষার ধর্মী। বা অনেকে এটা হ্যালোজেনের সাথে বিক্রিয়া দিয়েও দিতে পারে, ইচ্ছা ভাই, যে কোনো একটা দিলেই হবে বা যে কোনো দুইটা দিলেও হবে, তোমার ব্যক্তিগত বিষয়। তো আমি প্রেফার করব সময় বাঁচানোর জন্য তুমি একটা বিক্রিয়া দিয়ে ব্যাখ্যা দিলেই হবে, শুধু পানির সাথে বিক্রিয়া দিয়ে দেখাবা। বুঝতে পারছি? আচ্ছা, এইটুকু বুঝতে পারলে আমাকে লেখো ওয়াইফাই ক্লিয়ার। ওকে, চলো পরেরটাতে যাই, পরেরটাতে যাই। এই যে ধর্ম প্রদর্শন করে দেখলাম, এবার এটাতে আসো। এবার আসে যশোর বোর্ড 2022। যশোর বোর্ড 2022টা একটু মনোযোগ দিয়ে দেখো, মনোযোগ দিয়ে দেখো। এখানে আমরা বলছে সুপ্ত যোজনী কাকে বলে, এটা ক নাম্বার তোমরা দেখে নিবা। পাশাপাশি ক্যালসিয়াম মৃতক্ষার ধাতু কেন বলা হয়, ক্যালসিয়াম মৃতক্ষার ধাতু কেন বলা হয় এটা একটু দেখো। আমরা কিন্তু জানি যে ক্যালসিয়াম কোন গ্রুপের মৌল, এটা কিন্তু গ্রুপ 2 এর মৌল। আর গ্রুপ 2 এর মৌলগুলো কিন্তু কি বলতো ভাই, গ্রুপ 2 এর মৌলকে বলা হয় মৃৎক্ষার ধাতু। কেন কেন বলা হয় এটা বলতেছি, তার আগে তোমাকে একটা তথ্য বলে দেই, আমার সাথে সাথে বলো, লিখে নাও। গ্রুপ 1 এর মৌলকে বলা হয় ক্ষার ধাতু, গ্রুপ 2 এর মৌলকে বলা হয় মৃৎক্ষার ধাতু, গ্রুপ 11 এর মৌলকে বলা হয় তোমার মুদ্রা ধাতু, আবার গ্রুপ 15কে বলা হয় তোমার নিক্টোজেন বা শ্বাসরোধকারী, গ্রুপ 16কে বলা হয় চালকোজেন, গ্রুপ 17কে বলা হয় হ্যালোজেন, আর গ্রুপ 18কে বলা হয় নিষ্ক্রিয় গ্যাস। এটা মনে রাখো। তাহলে তুমি বলবা যে যেহেতু ক্যালসিয়াম গ্রুপ 2 এর মৌল, এই জন্য এদেরকে মৃতক্ষার ধাতু বলা হয়। তুমি বলবা যে যেহেতু ক্যালসিয়াম মৃতক্ষার ধাতু কারা, যারা মাটির অবশেষ থেকে পাওয়া যায়, মাটি থেকে পাওয়া যায়, তাদেরকে বলা হয় মৃৎক্ষার ধাতু। মৃৎ মানে কি, মাটি, মাটি। ক্ষার মানে কি, সেটা পানির সাথে বিক্রিয়া দিবা। আবার দেখো ক্যালসিয়ামকে যদি পানির সাথে বিক্রিয়া দাও, এই বিক্রিয়াটা দিলেই তুমি ফুল 2 মার্ক পাবা। পানি কিভাবে ভাঙবে, হাইড্রোজেন আর হাইড্রোক্সিল, তাহলে ক্যালসিয়াম এই হাইড্রোক্সিলের সাথে চলে যায়, কি হবে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। ক্যালসিয়ামের যোজনী 2 এর কাছে গেল, এর যোজনী 1 এর কাছে আসলো, এবং হাইড্রোজেন আলাদা হয়ে গেল। তা তুমি ব্যাখ্যাটা এভাবে দিবা, তুমি বলবা আমরা জানি গ্রুপ 2 এর মৌলকে বলা হয় মৃৎক্ষার ধাতু, তার কারণে এরা মাটির অবশেষ থেকে পাওয়া যায় বা মাটি থেকে পাওয়া যায়, এবং এরা পানির সাথে বিক্রিয়া দিলে একটা ক্ষার তৈরি করে। শেষ। এভাবে লিখলে ভাই 2 এ 2 পাবা। আচ্ছা, পরের প্রশ্নতে আসি। বলছে ওয়াই পর্যায়ের মৌলগুলোর পারমাণবিক আকারে ক্রম ব্যাখ্যা করো। ওয়াই পর্যায়, ওকে। ওয়াই পর্যায় কেটারে, এই তো এখন ওয়াই পর্যায় আছে কে, জি এবং জে, এরা কে, চলো এরা কে আমরা একটু দেখে আসি। প্রথমেই তোমাকে পরিচয় করে দিতে হবে, চলো। শুধু গান গে পরিচয় করে দিই, চলো। চলার পথে ক্ষণিক দেখা, কোথায় রে, আচ্ছা চলো আমরা এখন গ নাম্বার সমাধান করি। আচ্ছা, তার আগে তোমাকে একটু পরিচয় করে দেই, বলো একদম। সোডিয়ামের নিচে কি আছে রে, সোডিয়ামের নিচে থাকে পটাশিয়াম, তাহলে জি হইল আমাদের পটাশিয়াম, আর জে কি হবে, পটাশিয়ামের পরে কি আছে, পটাশিয়ামের পরে ক্যালসিয়াম আছে, এটা। তো এই দুইটা মৌলের মনে হয় কিছু ব্যাখ্যা করতে বলছে, আমি পিডিএফ লিঙ্কটা কিন্তু দিয়ে দিব, হ্যাঁ, চিন্তা নেই। বলছে ওয়াই পর্যায়ের মৌলগুলো, তাহলে এটাই কিন্তু ওয়াই পর্যায়ের মৌল, জি আর জে। বলছে পারমাণবিক আকারে ক্রম ব্যাখ্যা করো। ভাই খুবই 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 গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে কার আকার বড় হবে, কার আকার ছোট হবে, এটা। সো এটা আমরা একটু ব্যাখ্যা করে আসি, চলো। আমরা বলবো যে আমরা জানি, পরিচয়টা দিয়ে দিব, যে উদ্দীপক হতে পাই যে যে মৌলটা, যেহেতু কি হবে, জি মৌলটা হবে আমাদের পটাশিয়াম এবং জে মৌলটা হবে আমাদের ক্যালসিয়াম, এটা বলে ফেলছি, সাথে সাথে 1 মার্ক কনফার্ম। তারপর তুমি বলবা আমরা জানি পারমাণবিক আকার একটা পর্যাবৃত্ত ধর্ম, এটা বলবা পরমাণুর বা পারমাণবিক আকার একটি কিরে ভাই, একটি পর্যাবৃত্ত ধর্ম।
ধর্ম। এটা কি ধর্ম তুমি বলবা যে একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে কি হয় ভাই, পরমাণুর আকার কি হয়, হ্রাস পায় বা কমে যায়। তো তুমি বলবা যেহেতু যেহেতু পটাশিয়াম এবং ক্যালসিয়াম ইলেকট্রন বিন্যাস চাইলে দিতেও পারো নাও দিতে পারো, অপশনাল, যেহেতু বলে দিছে একই পর্যায়ের মৌল। কেন, এই যে দেখো তোমাকে বলে দিছে এই যে ওয়াই পর্যায়ের কথা, এই যে ওয়াই পর্যায়ের কথা, একই পর্যায়ে তোমার ইলেকট্রন বিন্যাস দিলেও হবে না দিলেও হবে। তো বলো যেহেতু, আচ্ছা আর একটা কথা বলে দিই যে একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে পরমাণুর আকার ছোট হয়, একই গ্রুপের উপর থেকে নিচ দিয়ে গেলে পরমাণুর আকার বড় হয়। কেন হয় বলতেছি, তুমি বলো যেহেতু ওয়াই পর্যায়ের অর্থাৎ পটাশিয়াম এবং ক্যালসিয়াম একই পর্যায়ে আছে, একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে পরমাণুর আকার হ্রাস পায়। তার কারণ একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে তাদের ইলেকট্রন সংখ্যা বাড়ে, প্রোটন সংখ্যা বাড়ে, কিন্তু শক্তির স্তর বাড়ে না, যার কারণে প্রোটন এবং ইলেকট্রনের মাঝে আকর্ষণ বেড়ে যায়, ফলে পরমাণুর আকার ছোট হয়। এই কারণে পটাশিয়ামের আকার হয় বড়, ক্যালসিয়ামের আকার হয় ছোট। এটুকু বলা যাবে না রে, এটুকু বললেই শেষ। এবং এটা যদি 8 করো তাহলে তুমি 3 মার্ক পাবে। আরেকবার একটু বলি ভাই, প্রথম পরিচয় দিলা, বললাম পরমাণুর আকার একটা পর্যাবৃত্ত ধর্ম, একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে পরমাণুর আকার কি হয়, হ্রাস পায়। কেন হ্রাস পায় তুমি বলো, যে একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে তাদের ইলেকট্রন বাড়ে, প্রোটন বাড়ে, কিন্তু শক্তি স্তর বাড়ে না, যার কারণে প্রোটন এবং ইলেকট্রনের যে আকর্ষণ বৃদ্ধি পায়, ফলে পরমাণুর আকার ছোট হয়। এই জন্য পটাশিয়ামের আকার বড়, ক্যালসিয়ামের আকার ছোট। যদি এটা একই গ্রুপের ক্ষেত্রে হইতো তাহলে কি হতো, তখন তুমি বলতা একই গ্রুপের উপর থেকে নিচে গেলে তাদের ইলেকট্রনও বাড়বে, প্রোটনও বাড়বে, শক্তি স্তরও বাড়বে, যার কারণে প্রোটন এবং ইলেকট্রনের মাঝে আকর্ষণটা বেড়ে যায়, ফলে পরমাণুর আকারটাও, ইলেকট্রন এবং প্রোটনের মাঝে আকর্ষণ কি হয়ে যায়, কমে যায়, ফলে পরমাণুর আকারটাও বৃদ্ধি পায়। ওকে, এখন ঘ নম্বর প্রশ্নটা একটু পড়ো, আমরা একটু ভিডিও চেক করি। দেখো খ নম্বর প্রশ্নটা কি আছে রে ভাই, কিউ গ্রুপের মৌলগুলো আয়নীকরণ শক্তির ক্রম বিশ্লেষণ করো। দেখো আকার পড়ে ফেলছি, এবার আয়নীকরণ শক্তিটা পড়ে ফেলবো। আয়নীকরণ শক্তি যেরকম হবে, ইলেকট্রন শক্তিটাও একই রকমই হবে। ব্যাখ্যা, তড়িৎ চঞ্চলতার ব্যাখ্যা হয়। কিউ গ্রুপে কে আছে, কিউ গ্রুপের মৌল। তো কিউ গ্রুপের মৌল কে কে দেখতে পাচ্ছি এখানে, কিউ কোথায়, এই যে কিউ গ্রুপের মৌল। সোডিয়ামের পরে কি আছে, সোডিয়ামের পরে ই আছে, তাহলে ই। সোডিয়ামের পরে কি হয় বলো তো, ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়ামের নিচে কে আছে, জে, জে হবে ক্যালসিয়াম। ক্যালসিয়ামের নিচে কে আছে, এটা। স্যার এখানে বলছে আমাদের কিউ গ্রুপের মৌলগুলোর আয়নীকরণ শক্তির ক্রম বিশ্লেষণ করো। তো তুমি প্রথমে পরিচয় দিয়ে নিলা যে ই মৌল, ঘ নম্বর যে ই মৌলটার পারমাণবিক ই মৌলটা কি, এটা ম্যাগনেসিয়াম, কারণ উদ্দীপক থেকে পাইলা। যে মৌলটা হবে ক্যালসিয়াম, তো জানো। তখন তুমি বলবা আমরা জানি আয়নীকরণ শক্তিও একটা পর্যাবৃত্ত ধর্ম, একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে বৃদ্ধি পায়, একই গ্রুপের ওপর থেকে নিচ দিয়ে গেলে হ্রাস পায়। এটা বলছো, বলার পর যেহেতু তোমাকে টপিক কি আয়নীকরণ শক্তি, এই জন্য খুব সুন্দর করে আয়নীকরণ শক্তির সংজ্ঞা দিবা। আয়নীকরণ শক্তি সংজ্ঞাটা কি, তুমি বলবা যে গ্যাসীয় অবস্থায় কোনো পরমাণু সর্বশেষ কক্ষপথ থেকে ইলেকট্রন ছেড়ে দিতে যে পরিমাণ শক্তি লাগে সেটা তার আয়নীকরণ শক্তি। এক একজন এক এক ভাবে দেয়, তুমি তোমার মতো দিও ভাই, যেটা মনে আছে। সংজ্ঞা দিছো, তারপরে তুমি বলো যেহেতু ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম তারা একই গ্রুপের মৌল, তাহলে একই গ্রুপের উপর থেকে নিচে গেলে কি হবে, তার আয়নীকরণ শক্তির মান হ্রাস পায়। কেন হ্রাস পায়, তার কারণ তুমি বলবা একই গ্রুপের উপর থেকে নিচে গেলে তাদের ইলেকট্রন বাড়ে, প্রোটন বাড়ে, শক্তি স্তরও বাড়ে, যার কারণে ইলেকট্রন ও প্রোটনের মাঝে আকর্ষণ কমে যায়, ফলে আয়নীকরণ শক্তির মানটাও কমে যায়। ওকে, একই ব্যাখ্যা। কি বলবা, একই গ্রুপের উপর থেকে নিচ দিকে গেলে তাদের ইলেকট্রন সংখ্যা বাড়ে, প্রোটন সংখ্যাও বাড়ে, শক্তি স্তরও বাড়ে, যার কারণে প্রোটন ও ইলেকট্রনের মাঝে আকর্ষণ কমে যায়, ফলে আয়নীকরণ শক্তির মানটাও কমে যায়। এখানে আয়নীকরণ শক্তির ক্রম হবে কেমন, সব থেকে বেশি হবে ম্যাগনেসিয়াম, তারপর ক্যালসিয়াম, তারপর স্যার এটাই হলো আমাদের আয়নীকরণ শক্তির ক্রম। এটা যদি কেউ লিখতে পারে ভাই, সে 4-এ 4 পাবে ইনশাল্লাহ। বুঝছো ভাই, বুঝতে পারছি? যদি বুঝতে পারো তাহলে আমার একটু লিখে দাও Y7 ক্লিয়ার। Y7 ক্লিয়ার। পরের প্রশ্নতে চলে যাই।
দেখো ভাই এখানে বলছে পি কিউ আর, পি কিউ আর তিনটা মৌল। তো পি কিউ আর এর আসলে এরা প্রতীকী অর্থে কোনো মৌল না। তো অরবিট কাকে বলে? আমরা বলবো যে ইলেকট্রন যে স্থির কক্ষপথে ঘূর্ণন অবস্থায় থাকে তাকে অরবিট বলে বা শক্তি স্তর বলে। পরমাণু সামগ্রিক চার্জ শূন্য কেন এটা তো জানো, ইলেকট্রনও যতগুলো আছে প্রোটনও ততগুলো আছে। এটা বোর বাবাজি বলে গেছে, রাদারফোর্ড বলে গেছে, ওগুলোতে দেখবা। এখন বলছে কিউ মৌলের ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে কিউ এবং আর মৌলের পর্যায় সারণীতে অবস্থান বের করো। ভালো করে বোঝো যে কিউ এবং আর মৌলের অবস্থান বের করতে বলছে। কিউ কে আর কে, কিউ কে আর কে দেখো প্রথমে বলো যে পরিচয় করে দেই, আমরা পরিচয় করে দেই। তা দেখো তো ভাই কিউ, আগে পি দেখো, পি কে বলো তো? আচ্ছা আমাকে কমেন্ট বক্সে জানাও তো কি কে, কিউ কে হবে আর কে হবে? পি মৌলের পারমাণবিক সংখ্যা যেহেতু 19, তাহলে এটা কি হবে? পটাশিয়াম। এটা পটাশিয়াম, এটা নিয়ে আমাদের কোনো কনফিউশন নাই। আর এটা হলো 33, তাই না? এটা কে? কিউ। এটা কি হবে? আর্সেনিক হবে। হ্যাঁ, তারপরে আর কে হবে বলো তো? আর হবে হলো 37, এটা হলো 33, এটা 19, এটা হলো 37। আরবি রুবিডিয়াম। সো এদের কি বার করতে বলছে? আমার অবস্থান বের করতে বলছে। কার কার? কিউ এবং আর এর। তাহলে তুমি পরিচয় দাও যে উদ্দীপক হতে পাই যে কিউ এর পারমাণবিক সংখ্যা যেহেতু 37, তার মানে ওই মৌলটা, সরি 33, তাহলে ওই মৌলটা হইল আর্সেনিক, AS 33। এবং বলো যে কিউ মৌলের পারমাণবিক সংখ্যা যেহেতু 37, তার মানে কিউ মৌলটা হইল আমাদের রুবিডিয়াম। তাহলে বলো যে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে পর্যায় সারণীতে তাদের অবস্থান নির্ণয় করা হইল। অবস্থান বের করাটা কি ভাই? অবস্থান মানে বুঝায় তাদের ব্লক, পর্যায় এবং গ্রুপ। কি কি বুঝায়? ব্লক এবং পর্যায় এবং গ্রুপ। সেম ভাবে এর আগে যেটা বুঝাইলাম, একইভাবে তাদের কি করবে? ইলেকট্রন বিন্যাস করবা, তাদের ব্লক, পর্যায়, গ্রুপটা বের করে ফেলবা। কিভাবে? প্রথম আমি চলো এটার বের করে ফেলি। দেখো আর্সেনিক AS 33, ব্যাখ্যাটা আমি বলতেছি না, শুধু অ্যান্সার করে দেখাচ্ছি। তাহলে কি করবা? 1s2 2s2 2p6 3s2 3p6 3d কত? 10। কত চলে গেছে এই পর্যন্ত? আমাদের কিন্তু প্রায় 30টা চলে গেছে। তাহলে 4s, তাহলে 4s 2 আর 4p3, 4p3। এখন তুমি চিন্তা করো তো ভাই, সর্বশেষ ইলেকট্রন কোথায় গেছে? যেহেতু পিতে গেছে, এটা কি ব্লকের মৌল হবে? এটা হবে ব্লক পি। ব্যাখ্যার বললাম না, ব্যাখ্যা আগেরটার মতো দিবা। আচ্ছা, পর্যায় কত হবে? সর্বশেষ প্রধান কোয়ান্টাম সংখ্যা কত? সর্বশেষ প্রধান কোয়ান্টাম সংখ্যা 4, পর্যায় 4। যেহেতু এটা আমাদের কি বলতো পি ব্লকের মৌল, তাহলে এস প্লাস পির সাথে দশ যোগ করতে হবে। এসে আছে কয়টা? 2টা। পিতে আছে কয়টা? 3টা। তাহলে বলো এস প্লাস পির সাথে 10 কত হইল? 2 যোগ 3 যোগ 10 ইকুয়াল টু কত? 15। এটা কিন্তু গ্রুপ 15 এর মৌল, এটা গ্রুপ 15 এর মৌল। ওকে, একইভাবে দেখো কিউটা তো বের করলাম, আরটা বের, তো রুবিডিয়ামটা বের করি, আরবি 37। তাহলে ইলেকট্রন বিন্যাস করো 1s2 2s2 2p6, তারপরে দেখো 3s2 3p6 3d 4s2 3d10। তারপরে কি হবে? 4p6 কয়টা ইলেকট্রন গেছে হিসাব করো তো একটু। 2 4 10, এটা কোনো 30 36 37 38, সরি 30 36 30 36 আর একটা আছে, তাহলে 5s1, 5s কত হবে? 1। দেখো 5s1, এই দেখো সর্বশেষ ইলেকট্রনটা কোথায় গেছে? এসে গেছে। যেহেতু সর্বশেষ ইলেকট্রন এসে গেছে, তার ব্লক কত হবে? ব্লক হবে এস, পর্যায় কত হবে? সর্বশেষ প্রধান কোয়ান্টাম সংখ্যা 5, পর্যায় হবে 5, গ্রুপ কত হবে? যেহেতু এস ব্লকের মৌল, এসে যতগুলো ইলেকট্রন থাকে, এসে কয়টা ইলেকট্রন আছে? একটা। তাহলে এসে একটা ইলেকট্রন থাকার কারণে গ্রুপ 1। বুঝতে পারছি ভাই? আগের মতো করে ব্যাখ্যা দিও যে ব্লক কেমনে বের করবা, পর্যায় কেমনে বের করবা, গ্রুপ কেমনে বের করবা। বুঝতে পারছি? এটা বুঝতে পারলে আমার একটু লিখে দাও Y8 ক্লিয়ার,
Y8 ক্লিয়ার। ওকে, তাহলে অধ্যায় 4 আমাদের শেষ। অধ্যায় 5-এ যাব। তো অধ্যায় 5-এ সব থেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা ভাই, খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে কি কি প্রশ্ন আসে? আয়নিক বন্ধন, সমযোজী বন্ধনের ডায়াগ্রাম, চিত্র সহ ব্যাখ্যা, এটা বলতে পারে। বা কে দ্রবীভূত হয়, কে দ্রবীভূত হয় না, চিত্র সহ ব্যাখ্যা করতে বলতে পারে। বা কে বিদ্যুৎ পরিবহন করে বা করে না, এটাই। বা অষ্টক সূত্র বা 2-এর নিয়ম। এর বাইরে কোনো প্রশ্ন হবে না। আমি সবগুলো প্যাটার্নই রাখছি, সমাধান করে দিচ্ছি। তো এখন তুমি যদি দেখো, এখানে আছে কি অধ্যায় 5 রাসায়নিক বন্ধন। এখান থেকে একটা উদ্দীপক আছে, ওটা একটু দেখো। উদ্দীপকটা যদি তুমি একটু বোঝো তাহলে বুঝবা যে এখানে এ মৌল, দেখো মৌল এ মৌল আছে কি, তার পারমাণবিক সংখ্যা 1, তাহলে এ মৌলটা কি হবে? এ মৌলটা হলো হাইড্রোজেন। আচ্ছা, বি মৌলটা কি আছে, পারমাণবিক সংখ্যা 6, তাহলে বি মৌলটা কি কার্বন। আচ্ছা, সি মৌলটা আছে পারমাণবিক সংখ্যা 17, সি মৌলটা হইল ক্লোরিন। আর ডি মৌলটা আছে হইল 20, তাহলে ডি মৌলটা কি হবে রে? ক্যালসিয়াম। এটা এখন তুমি যদি চিন্তা করে দেখো, এখান থেকে আমাকে কি প্রশ্ন করছে? কার্বন সংকেত কাকে বলে দরকার নাই, খ নাম্বারটা দেখে নিবা, গ নাম্বারটা দেখো। বলছে DC2 যৌগের বন্ধন গঠন প্রক্রিয়া সহ বন্ধন গঠন প্রক্রিয়া ডায়াগ্রামের মাধ্যমে ব্যাখ্যা করো। DC2 অর্থাৎ DC2 মানে কি রে? DC2 অর্থাৎ ডির জায়গায় কি হবে? ডির জায়গায় হবে ক্যালসিয়াম, সির জায়গায় কি হবে? ক্লোরিন। অর্থাৎ ক্যালসিয়াম ক্লোরাইডের বন্ধন গঠন ব্যাখ্যা করতে বলতেছে। তো চলো ব্যাখ্যা করে আসি। আচ্ছা, তুমি বলো, প্রথমে পরিচয় করে দিবা যে উদ্দীপক হতে পাই, পরিচয় করে দাও। গ নাম্বার, উদ্দীপক হতে পাই ডি মৌলের পারমাণবিক সংখ্যা যেহেতু 20, তাহলে ডি মৌল হবে হইল ক্যালসিয়াম। এবং সি মৌলের পারমাণবিক সংখ্যা যেহেতু আমার কত, সি বলো বা ডি বলো, যেটা আগে বললেই হলো, যেহেতু 17, তার মানে এটা হলো ক্লোরিন। তাহলে বলবা ডি এবং সি দ্বারা গঠিত যৌগ হলো, গঠিত যৌগ কি বলো? গঠিত যৌগ কি বলতো? ক্যালসিয়াম, এবং বিক্রিয়া দিবা কিন্তু ক্লোরিন। আমরা জানি ক্লোরিন দ্বিপরমাণু, দেখাই দিছি। ক্যালসিয়াম এবং ক্লোরিন বিক্রিয়া করে কি তৈরি করবে? CaCl। ক্লোরিনের ক্যালসিয়ামের যোজনী 2, এর কাছে গেছে, আর যোজনী 1, এর কাছে আসছে, অর্থাৎ ক্যালসিয়াম ক্লোরাইড। যা কিনা একটা কি বন্ধন বলতো? আয়নিক বন্ধন। কেন আয়নিক বন্ধন বলতো? তখন তুমি বলবা এটা কি বন্ধন? আয়নিক বন্ধন, অর্থাৎ আয়নিক যৌগ। যেহেতু আয়নিক বন্ধন আছে, তার মানে এটা আয়নিক যৌগ। কেন আয়নিক যৌগ রে? তার কারণ তুমি বলবা যে আমরা জানি আয়নিক যৌগ কাকে বলে, তখন তুমি বলবা যে ধাতু, ক্যালসিয়াম একটা ধাতু, ক্লোরিন একটা অধাতু, ধাতু এবং অধাতু সম ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যে স্থির বৈদ্যুতিক আকর্ষণের ফলে যে বন্ধন তৈরি করে তাকে বলা হয় আয়নিক বন্ধন। এজন্য আয়নিক বন্ধনের সংজ্ঞাটা তুমি দিয়ে দিলা। আরেকবার বলি, ধাতু অধাতু ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলের মাধ্যমে যুক্ত হয়ে যে বন্ধন তৈরি করে তাকে আয়নিক বন্ধন বলে। তুমি বলো, তুমি তোমার মতো সংজ্ঞা দিও, কোনো সমস্যা নাই। আয়নিক বন্ধন দেওয়ার পর তুমি তখন কি করবা ভাই? সুন্দর করে তার একটা চিত্র আর্ট করবা। তো চিত্র আর্ট করার সময় বি কেয়ারফুল, মনে রাখবা আয়নিক যৌগের চিত্র আর্ট করার সময় 2টা স্টেপে হবে। কয়টা? 2টা। সে 2টা স্টেপ কি? প্রথম, ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস করে ফেলবা। এখানে করি, হ্যাঁ, জায়গা যেহেতু নাই, এখানে যেহেতু জায়গা শর্টকাট রে, আমি এখানে একটু কষ্ট করে করতেছি, বুঝে নিও। এটা একটু মিশাই দিলাম, হ্যাঁ, এটা তো তুমি বুঝলা। তাহলে এখানে ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস করো। ক্যালসিয়াম 1s2 2s2 2p6 3s2 3p6 4s2, এটা ক্যালসিয়াম। আচ্ছা, ক্লোরিন করো 17 1s2 2s2 2p6 3s2 3p5, এটা ক্লোরিন। তাহলে ক্যালসিয়াম এবং ক্লোরিন অর্থাৎ আয়নিক হোক বা সেটা সমযোজী হোক, চিত্র আর্ট করার সময় তুমি সব সময় তার উদ্দীপকের দিকে তাকাবা। কোন দিকে? উদ্দীপক। উদ্দীপক কে আছে বলো তো? ক্যালসিয়াম ক্লোরাইড। এখানে ক্যালসিয়াম আছে একটা, ক্লোরিন আছে 2টা। তো এই জন্য চিত্র আর্ট করার সময় তুমি ক্যালসিয়ামের চিত্র আর্ট করবা একটা, অর্থাৎ ডায়াগ্রাম হবে একটা, আর ক্লোরিনের ডায়াগ্রাম হবে আমার 2টা। তো
এই জন্য আমি কি লিখব, দেখো ডায়াগ্রাম কিভাবে হয়। এখানে প্রথম লেখো ক্যালসিয়ামের প্রথম শক্তি স্তরে কয়টা আছে, 1s2 দুইটা, 1 2। দ্বিতীয় শক্তি স্তর 2s2p 6 আর 2 8টা আছে, 1 2 3 4 5 6 7 8। তুমি আবার ভাইবো না যে ইলেকট্রন দেখতে গোল গোল, হ্যাঁ এটা আসলে দিছি বোঝানোর ক্ষেত্রে, তুমি জানতে পারো দিও। তৃতীয় শক্তি স্তরে কয়টা আছে, 6 আর 2 8টা, 1 2 3 4 5 6 7 আর 8। চতুর্থ যে শক্তি স্তরটা আছে ক্যালসিয়ামের কয়টা আছে, দুইটা, এ পাশে একটা দাও, এ পাশে একটা দাও। এরপর 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 কাজ কি ভাই, বলছি না ইলেকট্রন আদান প্রদান হবে, তাহলে ক্লোরিনের চিত্র কয়টা হবে, দুইটা। কেন, কারণ দুইটা ক্লোরিন আছে উৎপাদে। তাহলে চলো এই পাশে একটা ক্লোরিন অ্যাড করো। প্রথম শক্তি স্তরে ক্লোরিনের 1s2 দুইটা আছে, 1 2। দ্বিতীয় শক্তি স্তরে 2s2p 1 2 3 4 5 6 7 আর 8। তৃতীয় শক্তি স্তরে কয়টা আছে, 5 আর 3 7টা, তাহলে 1 2 3 4 5 6, এই যে একটা 7, এটা হলো একটা ক্লোরিন, এটা হলো একটা ক্যালসিয়াম। এবার এই পাশে আরেকটা ক্লোরিন অ্যাড করো, আমি জানি না দেখা যাবে কিনা এই পাশে, 1 2 1 2 3 4 5 6 7 8। তৃতীয় যে শক্তি স্তর আছে কয়টা, তোমরা একটু সোজা করে সুন্দর করে আট করো, আমার তো একটু আঁকা বাঁকা হচ্ছে, বাঁকা হয়ে যাচ্ছে। 1 2 3 4 5 6 7। তখন তুমি কি করবা, প্রথমবার ইলেকট্রন প্রথম এই দিকে একটা দিয়ে দিবা, ক্যালসিয়ামের তীর চিহ্ন দিবা, এই দিকে একটা তীর চিহ্ন দিবা। ওকে, আমি একটু ক্যামেরাতে দেখি যে দেখা যাচ্ছে কিনা। তুমি তীর চিহ্নটা দিয়ে দিবা আগে, বুঝছো তো, দেখা যাচ্ছে। তীর চিহ্নটা দেওয়ার পর তুমি এখন কি করবা ভাই, দেখো তীর চিহ্ন দিছো, এটা হলো প্রথম নাম্বার স্টেপ, চিত্র প্রথম নাম্বার স্টেপ। এইটুকুকে তুলে নাও, স্ক্রিনশট দাও। আয়নিক বন্ধনের গঠন ব্যাখ্যা করার সময় প্রথমে তার স্বাভাবিক ইলেকট্রন বিন্যাস দিবা, তার স্বাভাবিক চিত্র দিবা, 1 নাম্বার স্টেপ। ওকে, এটা আরেকটা স্টেপ হবে। 2 নাম্বার স্টেপটা কি, প্রত্যেকটার আয়ন হবে। তাহলে ক্যালসিয়াম কি করবে, 2টা করে ইলেকট্রন ছেড়ে দিবে, তাহলে 2টা করে ইলেকট্রন ছেড়ে দিয়ে তখন তার আয়নের ইলেকট্রন বিন্যাস করবা। এটা গেল, কিন্তু আমার জায়গা নাই দেখে আমি এটা মিশে দিয়ে এখানেই করব। তাহলে ক্যালসিয়াম তখন কি করবে, প্রথমবার স্টেপ শেষ, দ্বিতীয় স্টেপে দুই পাশ থেকে 2টা ইলেকট্রন ছেড়ে দেয়, দিয়ে ক্যালসিয়াম কি হয়ে যায় 2+। তখন কি করবে, সর্বশেষ কক্ষপথ থেকে 2টা ইলেকট্রন ছেড়ে দিবে, এবং ক্লোরিন সেই ইলেকট্রন গ্রহণ করে হয়ে যাবে ক্লোরাইড মাইনাস। তখন এখানে পাশে যায় কত হবে, 6। তাহলে ক্যালসিয়াম কি করছে, 2টা ইলেকট্রন ছাড়ছে, এই একটা ইলেকট্রন ছাড়ে, এই একটা ইলেকট্রন ছাড়ে, তখন এই কক্ষপথটা আসে তার থাকে না, তখন তার থাকে না, 2 নাম্বার স্টেপ। কিন্তু তখন এরকম থার্ড ব্র্যাকেট দিয়ে উপরে লেখা হয় কি 2+, আর এখানে লেখা হয় কি ক্যালসিয়াম 2+। তখন এই ক্লোরিন যেহেতু একটা ইলেকট্রন গ্রহণ করলো এখানে, এই যে দিলাম, তখন এখানে ক্লোরাইড কি হয়ে যায়, ক্লোরাইড হয়ে যায়, মাইনাস হয়ে যায়। তখন এখানে শুধু ক্লোরিন হয় না, হয় একটা ক্লোরাইড মাইনাস। এই জায়গার ক্ষেত্রে সেম জিনিসটাই ঘটে। একটা ইলেকট্রন যখন এই ক্যালসিয়াম ইলেকট্রন ক্লোরিন গ্রহণ করছে, তখন এই রকম থার্ড ব্র্যাকেট হবে, এখানে হবে মাইনাস, এখানে হবে ক্লোরাইড মাইনাস, শেষ। এটাই হলো আমাদের আয়নিক বন্ধনের ডায়াগ্রাম সহ ব্যাখ্যা। বুঝতে পারছি ভাই? হ্যাঁ, ভালো করে বুঝো। প্রথম স্বাভাবিকটা করবা, ইলেকট্রন বিন্যাস, স্বাভাবিক চিত্র, তারপরে আয়নের ইলেকট্রন বিন্যাস, আয়নের চিত্র, তারপরে বললো যে পরিশেষে বলতে পারি যে Dc2 যোগে, অর্থাৎ এখানে আয়নিক বন্ধন ছিল যা চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করা হয়েছে। ফুল 3 এ 3। একটু বড় প্রশ্ন না? খ নম্বরে আসো। বলছে Ba4 ও Dc2 যৌগের একটির গলনাঙ্ক কম হলেও অপরটির বেশি। দেখো মিশে দিলাম। ক নম্বর দেখো, তুমি কিন্তু জানো ভাই, কি জানো, যে ডিকে সিকে এগুলো তো জানো। তাহলে পরিচয় করে দিবা যে উদ্দীপক হতে পাই এই মৌলটা কে হবে, খ নাম্বার এ মৌলটা হবে হাইড্রোজেন, বি মৌলটা হবে কার্বন, সি মৌলটা হবে ক্লোরিন, আর ডি মৌলটা হবে ক্যালসিয়াম। কেন বলবো, যে উদ্দীপকের মৌলের পারমাণবিক সংখ্যা অনুসারে তাদের চিহ্নিত করলাম। তারপরে তুমি বললা, তোমাকে বলছে কি Ba4 মানে কি CH4, Ba4 ইকুয়াল টু CH4, অর্থাৎ বির জায়গায় সি, এইচ এর জায়গায় এইচ। আচ্ছা, Dc2 অর্থাৎ Dc2 মানে ক্যালসিয়াম ক্লোরাইড।
তুমি বলবা এই কথাটা, তখন তুমি বলবা যে আমরা জানি আয়নিক যৌগগুলোর গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বেশি হয়, সমযোজী যৌগের তুলনামূলকভাবে কম হয়। তখন তুমি বলবা আমরা জানি, দেখতে পারি কি যে ক্যালসিয়াম ক্লোরাইড এবং মিথেনের ভিতর থেকে এই ক্যালসিয়াম ক্লোরাইডে আমাদের কি বন্ধন আছে? আয়নিক বন্ধন আছে। কারণ এখানে ধাতু এবং অধাতু ক্যাটায়ন আয়ন সৃষ্টির মাধ্যমে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলের মাধ্যমে বন্ধন তৈরি করেছে, ফলে এটা আয়নিক বন্ধন বলছো স্যারকে। তারপর এটা বলো কার্বন যেহেতু অধাতু, হাইড্রোজেন অধাতু, তার মানে এখানেও একটা বন্ধন আছে, কিন্তু সেটা হলো সমযোজী বন্ধন, অর্থাৎ সমযোজী বন্ধন। কেন সমযোজী বন্ধন? তখন বলবা অধাতু অধাতু সমভাবে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন তৈরি করে তাকেই বলা হচ্ছে আমার সমযোজী বন্ধন। তো সমযোজী বন্ধন বলার পর তুমি বলবা যে আয়নিক বন্ধনের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কি হয়? এগুলো বেশি হয়, আর সমযোজীর কি হয়? কম হয়। কেন? তার কারণ আয়নিক বন্ধন তৈরি হওয়ার সময় এরকম ক্যাটায়ন আর অ্যানায়ন সৃষ্টি হয়, ফলে এই ক্যাটায়ন আর অ্যানায়নের ভিতর আন্তঃকণা আকর্ষণ অনেক বেশি হয়। আন্তঃকণা আকর্ষণ বেশি হয়, কিন্তু সমযোজী বন্ধনের ক্ষেত্রে এরকম পজিটিভ নেগেটিভ প্রান্ত সৃষ্টি না হওয়ার কারণে এই আন্তঃকণ আকর্ষণ কম হয়। তখন তুমি বলবা আয়নিক বন্ধনে আন্তঃকণ আকর্ষণ বেশি হওয়ার কারণে এদের গলনাঙ্ক বেশি হয়, সমযোজী বন্ধনে আন্তঃকণ আকর্ষণ কম থাকার কারণে এদের গলনাঙ্ক কম হয়। ওকে, তো এই জন্য বলবা এখান থেকে আমরা বলতে পারি যে ক্যালসিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক বেশি, CH4 এর গলনাঙ্ক কম। এইটুকু যদি বলো ভাই, ফুল 4 মার্ক পাবা ইনশাল্লাহ, ইনশাল্লাহ। ওকে, চলো পরেরটাতে যাই। পরেরটাতে তোমার কি বলছে দেখো, রাজশাহী বোর্ড 2022-এ আসছিল, খুবই গুরুত্বপূর্ণ একটা প্যাটার্ন। সবগুলো টাচ করার চেষ্টা করছি ভাই, এগুলোর মধ্যে থেকে আসবে ইনশাল্লাহ। PQR প্রতীকী অর্থে কোনো মৌল না, তো বলছে ফ্লোরিনের যোজনী এবং যোজ্যতা ইলেকট্রন ভিন্ন কেন, এটা তো আশা করছি তোমরা পারবা। গ নম্বরটা দেখো, বলছে PQ2 যৌগের কোন ধরনের বন্ধন বিদ্যমান ব্যাখ্যা করো। তো প্রথমে আগে পরিচয় করে দিই চলো তো। পি মৌল হলো 6 আছে, তার মানে এটা হলো কার্বন। ডি মৌল হলো কিউ মৌল আছে 8, এটা হলো অক্সিজেন। আর মৌল আছে হলো 12, এটা হলো ম্যাগনেসিয়াম। আচ্ছা, বলছে কি PQ2 অর্থাৎ তুমি বলো পরিচয় করে দাও গ নাম্বার, যে উদ্দীপক হতে পাই পি মৌলটা হইল কার্বন, যেহেতু তার পারমাণবিক সংখ্যা 6, আর কিউ মৌলটার পারমাণবিক সংখ্যা 8 অর্থাৎ অক্সিজেন। তাহলে বলবা যে PQ2 ইকুয়াল টু কি হবে? CO2 অর্থাৎ কার্বন ডাই অক্সাইড। তাহলে কোন ধরনের বন্ধন আছে দেখো, তুমি বলবা যে CO2 এখানে সাধারণত সমযোজী বন্ধন আছে। কি বন্ধন? সমযোজী বন্ধন। কেন? তার কারণ দেখো, কার্বন অধাতু, অক্সিজেন অধাতু, তাহলে অধাতু অধাতু সমভাবে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন তৈরি করে তাকে আমরা বলি সমযোজী বন্ধন। একটা সমযোজী বন্ধন। তাহলে তুমি চিন্তা করো তো ভাই, সমযোজী বন্ধনের ক্ষেত্রে একটা স্টেপেই চিত্র হয়। প্রথমে ইলেকট্রন বিন্যাস করবা, কার্বন 6 1s2 2s2 2p2, তারপরে অক্সিজেন 1s2 2s2 2p4, তারপরে চিত্র সমভাবে শেয়ার করবে। সমযোজী বন্ধনের সংজ্ঞাটা কিন্তু অবশ্যই দিবা, দেওয়ার পরে সমযোজী বন্ধন বলার পরে সমযোজী বন্ধনের সংজ্ঞা দিবা, তারপরে ইলেকট্রন বিন্যাস, তারপরে চিত্র আট করার সময় ওই যে বলছি উৎপাদের দিকে লক্ষ্য করে, কার্বনের একটা চিত্র আট করবা, অক্সিজেন দুইটা চিত্র আট করবা। তাহলে কার্বনের একটা হইলে প্রথম শক্তি স্তরে 2টা ইলেকট্রন, দ্বিতীয় শক্তি স্তরে কয়টা আছে? 2 আর 2 4টা, তাহলে 1 2 3 4। ছোট করে দেখি। আচ্ছা, দুই পাশে 2টা অক্সিজেন আট করবে, এই পাশে একটা অক্সিজেন, এই পাশে একটা অক্সিজেন। তাহলে এই পাশে যদি একটা অক্সিজেন আট করো, ধরো প্রথম শক্তি স্তরে 2টা, দ্বিতীয় শক্তি স্তরে আছে কয়টা? 4 আর 2 6টা। তার মানে যেহেতু সমযোজী বন্ধন, তার মানে কি হবে? এই ওভারল্যাপিং হবে। আহারে ব্যাকা হয়ে গেল, তুমি আবার ব্যাকা কইরো না ভাই। এটা কার্বন, অক্সিজেনে কয়টা আছে? 4 আর 2 6টা। তাহলে দেখো 1
এখানে দুইটা বন্ধন দাও, 1 and 2 3 4 5 6, এটা হলো অক্সিজেন। এই পাশেও আর একটা অক্সিজেন অ্যাড করো। প্রথম শক্তি স্তরে 2টা, দ্বিতীয় শক্তি স্তরে কয়টা আছে? 1 and 2 ওভারল্যাপিং করলাম। একটু বুঝে, 2টা ইলেকট্রন এখানে দিলাম, 3 4 5 6, এটা হলো আর একটা অক্সিজেন। তুমি বলো যে উদ্দীপকের সমযোজী বন্ধনের চিত্র সহ ব্যাখ্যা করা হয়েছে। একটু হালকা পাতলা ব্যাখ্যা দিলেই ভাই এইভাবেই 3 মার্কে 3 পাবা। খ নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ, যে কে দ্রবীভূত হবে কে হবে না। তুমি কিন্তু জানো যে আমি তোমাকে প্রথমেই বলছি যে আয়নিক যৌগ পানিতে দ্রবীভূত হয়, সমযোজী যৌগ পানিতে দ্রবীভূত হয় না। কেন হয় না, কেন হয় দেখো, কেন হয় না, কেন হয় দেখো। মাথা ঘুরতেছে রে। বলছে আর কিউ এবং পি কিউ উভয় যৌগই পানিতে দ্রবীভূত হয় কিনা ব্যাখ্যা করতে বলছে। তাহলে দেখো আর কিউটাকে, আর কিউ মানে ম্যাগনেসিয়াম অক্সাইড, পি কিউ অর্থাৎ কার্বন ডাই অক্সাইড। তার মানে আমাকে এটা ব্যাখ্যা করতে বলছে। দেখো তুমি বলো যে উদ্দীপক হতে পাই পি মৌলটা হইল কার্বন, কিউ মৌলটা হইল অক্সিজেন, আর মৌলটা হইল ম্যাগনেসিয়াম। তাহলে আর কিউ ইকুয়াল টু কি হবে? আর কিউ ইকুয়াল টু হবে, আর হইল ম্যাগনেসিয়াম আর কিউ হইল অক্সিজেন, ম্যাগনেসিয়াম অক্সাইড। আর পি কিউ টু ইকুয়াল টু কি হবে? পি কিউ টু ইকুয়াল টু হবে, পি হইল কার্বন আর এটা হলো অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড। এখন তুমি দেখো, তুমি বলবা যেহেতু জানো যে এর ম্যাগনেসিয়াম ধাতু, এটা অধাতু, এটা হলো আয়নিক যৌগ, আর কার্বন এটাও অধাতু, এটাও অধাতু, এটা হলো সমযোজী যৌগ। তুমি জানো আয়নিক যৌগ পানিতে দ্রবীভূত হয়, সমযোজী যৌগ পানিতে দ্রবীভূত হয় না। কেন? তার কারণ জানো কিন্তু ভাই, যে আয়নিক যৌগ কেন পানিতে দ্রবীভূত হয়, একটু ব্যাখ্যাটা বলি। যে পানি কি? পানি একটা পোলার যৌগ, পোলার দ্রাবক। তো পোলার দ্রাবকে পোলার যৌগগুলো দ্রবীভূত হয়। তো আয়নিক যৌগ সাধারণত পোলার প্রকৃতির হয়, আর সমযোজী যৌগ পোলার প্রকৃতির হয় না, উইদাউট এক্সেপশন। এক্সেপশন আছে, ওইদিকে আমি যাচ্ছি না। তো এই ক্ষেত্রে এটা আয়নিক যৌগ হওয়ার কারণে পানিতে দ্রবীভূত হবে, সমযোজী যৌগ হয় না, এটা বলবা। তারপর তুমি বলবা যে আয়নিক যৌগ ম্যাগনেসিয়াম অক্সাইড আয়নিক যৌগ হওয়ার কারণে এর চিত্র সহ ব্যাখ্যা নিচে ব্যাখ্যা করা হলো, কিন্তু এটা সমযোজী, এটা পানিতে দ্রবীভূত হয় না। তো এটা যদি ব্যাখ্যা দিতে চাও তাহলে কি হবে দেখো, এই যে ম্যাগনেসিয়াম অক্সাইড যখন পানিতে দ্রবীভূত তাহলে কি হবে? ম্যাগনেসিয়াম 2+, অক্সিজেন 2-, এটা দিছো ভাই। এখন পানিতে দ্রবীভূত হবে ভাই, পানি কি মানে বলো তো? H2O, এখানে sp3 সংকরায়ন থাকে এবং হাইব্রিডাইজেশনের ফলে এর আকৃতির হয় এরকম উল্টা ভি। কেন এরকম হয় এদিকে যাচ্ছি না আমি, হ্যাঁ। এটা হয় ডেল পজিটিভ টু ডেল নেগেটিভ। কেন? কারণ তড়িৎ ঋণাত্মকতা পার্থক্যের কারণে এমন হয়, অনেক ব্যাখ্যা আছে। সো পরীক্ষার শেষ সময়ে এসে অত ব্যাখ্যা জানার দরকার নেই, অ্যান্সার করো। তো দেখো ম্যাগনেসিয়ামও পানিতে দ্রবীভূত আছে, অক্সিজেনও পানিতে দ্রবীভূত আছে। বি কেয়ারফুল। তাহলে প্রথম ম্যাগনেসিয়ামটা আট করো। দেখো তো ভাই, ম্যাগনেসিয়াম নিজে কি চার্জ? পজিটিভ চার্জ। সে কাকে আকর্ষণ করবে? নেগেটিভকে আকর্ষণ করবে। তা পানির ভিতর দেখো এই পজিটিভও আছে নেগেটিভও আছে, তাহলে পানি কাকে আকর্ষণ করবে? এই পজিটিভটা নেগেটিভকে। এই জন্য অক্সিজেন সামনে আসে, 2 ডেল নেগেটিভ। ওকে, আবার তুমি এই পাশেও একটা আট করো, এই পাশে একটা আট করো, এই পাশে একটা আট করো, দেখতে সুন্দর লাগবে। একইভাবে তাহলে তোমার ম্যাগনেসিয়ামের চিত্র হয়েছে। একইভাবে তুমি এখন কি করবা? পজিটিভের চিত্র হলে যে কোনো পজিটিভ আয়নের ক্ষেত্রে, সেটা ক্যালসিয়াম ক্লোরাইড হোক, সোডিয়াম ক্লোরাইড হোক, সোডিয়াম অক্সাইড হোক, বা অ্যালুমিনিয়াম ক্লোরাইড হোক, অ্যালুমিনিয়াম অক্সাইড হোক, যে ধরনের ক্যাটায়ন থাকবে এই অক্সিজেনগুলো সামনে দিবা, হাইড্রোজেনগুলো পরে দিবা, কারণ পজিটিভ এই নেগেটিভকে আকর্ষণ করবে। এটা মুখস্থ পড়া না, বোঝার পড়া। এরপর অক্সিজেন 2-, এটাও পানিতে দ্রবীভূত আছে। এই যে কিভাবে অক্সিজেন কি করবে? পানি, সে নিজেই তো নেগেটিভ, পানির কাকে আকর্ষণ করবে? পজিটিভকে আকর্ষণ করবে। তো এই জন্য এই যে পজিটিভ, ডেল পজিটিভ 2 ডেল নেগেটিভ। এই যে দেখো অক্সিজেন নিজে নেগেটিভ, সে হাইড্রোজেন পজিটিভকে আকর্ষণ করছে। এই পাশে একটা আট করো,
এই পাশে একটা আট করো, তোমরা পরীক্ষার খাতা সুন্দর করে আট করবা। এই পাশে একটা আট করবা, এই পাশে একটা আট করবা। তুমি বলো ভাই কয়টা করে আট করবো? ভাই সৌন্দর্য দেখানোর জন্য 4টা আট করলেই ভালো, ওটাই মোটামুটি ভালো দেখাবে। ওকে, সো এটাই তুমি বলবা যে সমযোজী বন্ধন কার্বন ডাইঅক্সাইডে হওয়ার কারণে এটা পানিতে দ্রবীভূত হয় না। তাহলে আয়নিক যৌগ পানিতে দ্রবীভূত হয়, কেন হয়, কিভাবে হয়, চিত্রসহ ব্যাখ্যাটা তুমি করলা। এভাবে তুমি যদি ব্যাখ্যা দাও ভাই, তুমি 4-এ 4 মার্ক পাবা। বুঝতে পারছি? চলো এবার নেক্সট প্রশ্নে চলে যাই। প্রশ্নটা একটু পড়ো, আমি একটু দেখি যে আমাদের ক্যামেরা ঠিকঠাক আছে কিনা। ওকে, ঠিক আছে। এবার কোশ্চেনটাতে আমাদের কি বলছে, একটা উদ্দীপক দেয়া আছে। উদ্দীপকের প্রশ্নটা একটু পড়ো। XYZ 3টা মৌল আছে, ভালো কথা। তো X এর পারমাণবিক সংখ্যা কত? 9 দেয়া আছে। তাহলে বলো তো X মৌলটা কি হবে? শুধু গান গে পরিচয়, পরিচয় করো X এর 9, তাহলে X হবে হইল ফ্লোরিন। চলার পথে ক্ষণিক দেখা, কি শুধু অভিনয়, শুধু গান গে পরিচয়। বুঝছো? 4টা বাজতেছে, বুঝছো? চলো লাস্ট কোশ্চেন। এখানে X মৌলটা হলো 9, পারমাণবিক সংখ্যা 9, তাহলে এটা হবে ফ্লোরিন। Y মৌলটা হলো পারমাণবিক সংখ্যা 12, তার মানে এটা হবে হলো ম্যাগনেসিয়াম। Z মৌল হলো পারমাণবিক সংখ্যা 16, তার মানে সেটা হলো সালফার। তাহলে প্রথমে বলছে সুপ্ত যোজনী, দরকার নাই, পড়ে নিও। আপেক্ষিক পারমাণবিক ভরের একক নাই, এটাও পড়ে নিও। খ, এটা বলছে গ নাম্বারে। দেখো গ নাম্বারে আমারে বলছে কি বলছে, YX2 যৌগের বন্ধন গঠন প্রক্রিয়া ব্যাখ্যা করো। YX2 পারবা না? YX2 কে রে? Y এর পরিচয় দাও। Y বলো, Y হইল ম্যাগনেসিয়াম, আর Xটা হইল ফ্লোরিন। Xটা হইল ফ্লোরিন। তুমি বলো উদ্দীপক হতে পাই Y মূলের পারমাণবিক সংখ্যা 12, তার মানে Y মূল হবে ম্যাগনেসিয়াম, আর X মূলের পারমাণবিক সংখ্যা 9, সেটা হবে ফ্লোরিন। তাহলে YX2 ইকুয়াল টু হবে MgF2। অর্থাৎ এটাতে কি আছে দেখো, ম্যাগনেসিয়াম একটা ধাতু, এটা একটা অধাতু, তাহলে ধাতু অধাতু মিলে কি হয়? আয়নিক বন্ধন। আয়নিক বন্ধন, আয়নিক বন্ধন। তো আয়নিক বন্ধন যদি হয়, তাহলে আয়নিক বন্ধনের সংজ্ঞা দিবা, বলবো ধাতু এবং অধাতু ক্যাটায়ন আয়ন সৃষ্টির মাধ্যমে যে স্থির বৈদ্যুতিক আকর্ষণের ফলে যে বন্ধন তৈরি করে তাকে বলা হয় আয়নিক বন্ধন। একইভাবে কি করবা, ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস দিবা, ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস দিবা, পাবা না? দিয়ে তাদের চিত্র 8 করবা। ম্যাগনেসিয়ামের চিত্র 1টা হবে, ফ্লোরিনের চিত্র 2টা হবে। ওকে, তারপরে এটা আয়নের ক্যাটায়ন করবা, ম্যাগনেসিয়াম 2+, তারপরে ফ্লোরিন মাইনাস করে তুমি এটা করবা। এর আগে যে কোশ্চেনটা পড়েছি না, এই যে দেখো এই কোশ্চেনটা কোনটা ছিল, এই প্রশ্নটা, এই DC2 বন্ধন গঠন, এটা নয় তো, দেখো একটু আগে যেটা করালাম, কোথায় গেল? এখানে একটা সৃজনশীল করালাম না আয়নিক বন্ধনের, ওটার মতো হবে, বুঝছো? যাই হোক, এর আগে যেটা করাইছি একটু আগে, যে আয়নিক বন্ধনের গঠন যেটা ছিল ওইটা, ওইভাবেই তুমি এই ব্যাখ্যাটাও দিবে। এটা সকলের হোমওয়ার্ক থাকলো, তোমরা একটু খাতায় কাজ করবা। কাজ করার পর আমাদের যে অ্যাক্টিভ ক্লাসরুমের যে গ্রুপটা আছে সেখানে একটু সুন্দর করে ছোট্ট করে ছবি তুলে পাঠাবা। ওকে, আমি দেখতে চাই কে কে কাজটা করছো। এবার আসো ভাই খ নাম্বারটা, লাস্ট খ। বলছে ZX2 ও ZX4 যৌগ অষ্টক নিয়ম পালন করে কিনা তা ব্যাখ্যা করো। হ্যাঁ, চলো ব্যাখ্যা করে আসি, ভালো করে বুঝো। অষ্টকটাও ব্যাখ্যা হয়ে গেল। তাহলে ZX2 মানে কি? তুমি বলো যে উদ্দীপক হতে পাই, ঘ নাম্বার, উদ্দীপক হতে পাই, উদ্দীপক হতে কি পাও? Z মৌলটা হইল সালফার, X মৌলটা হইল ফ্লোরিন, আর Y মৌলটাকে আর দরকার নাই। তো এখন তোমাকে বলছে ZX2 মানে কি? SF2 এবং
ZX4 অর্থাৎ সালফার আর ফ্লোরিন চারটা। সো বলছে এই দুটার ভেতর থেকে কোনটা অষ্টক নিয়ম মানে কোনটা অষ্টক নিয়ম মানে এটা ব্যাখ্যা করতে বলছে। চলো প্রথমে এটা বলি যে অষ্টক নিয়ম মানে আর মানে না কারা, বা মানবে কিভাবে, বুঝবে কেমনে। যে বন্ধন গঠন করার পর সে যে বন্ধনই করুক না কেন, বন্ধন গঠন করার পর তার যোজ্যতা স্তরে যদি 8টা থাকে তাহলে অষ্টক পূর্ণ, যদি যদি 8টা ইলেকট্রনে কম থাকে তাহলে অষ্টক সংকোচন, যদি 8টা ইলেকট্রনে বেশি হয় তাহলে অষ্টক সম্প্রসারণ, বুঝছো। আর যদি যোজ্যতা স্তরে যদি বন্ধন গঠন করার পর 2টা থাকে তাহলে 2 এর নিয়ম। এগেইন যদি যোজ্যতা স্তরে বন্ধন গঠন করার পর যোজ্যতা স্তরে যদি 2টা থাকে 2 এর নিয়ম, 8টা থাকলে অষ্টক নিয়ম, 8টার কম থাকলে অষ্টক সংকোচন, 8টার বেশি হলে অষ্টক সম্প্রসারণ। হ্যাঁ, তাহলে অষ্টক নিয়ম মানে কি না, তাহলে প্রথমে সালফার ইলেকট্রন বিন্যাসটা করো। সালফার 1s2, দুটোই কিন্তু সমযোজী বন্ধন। হ্যাঁ, 1s2 2s2 2p 6 3s2 3p কত 3p 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 4। আচ্ছা, তাহলে ফ্লোরিন ইলেকট্রন বিন্যাসটা করো। 1s2 2s2 2p 5। এখন তুমি প্রথমে বলবো যে আমি একটা একটা করে ব্যাখ্যা দিব। আমরা প্রথম কার ব্যাখ্যা দিব, SF2 ক্ষেত্রে। আচ্ছা বলো তো তাহলে সালফার কয়টা হবে চিত্র, একটা, ফ্লোরিন কয়টা হবে চিত্র, 2টা। তো সেই ক্ষেত্রে প্রথমে সালফার আড করো। প্রথম শক্তি স্তরে 2টা ইলেকট্রন, কেন, এই যে সালফার 1s2। দ্বিতীয় শক্তি স্তরে কয়টা ইলেকট্রন, 2s এবং 2p, 6 আর 2 8টা, 1 2 3 4 5 6 7 and 8। তৃতীয় যে শক্তি স্তরটা আছে সালফারের 3s এবং 3p তে কয়টা আছে, 2 আর 4 এর 6টা। তাহলে দেখো 1 2 3 4, এই যে 5, এই যে একটা 6, এটা হইল সালফার। তো ফ্লোরিনের SF2 এর ক্ষেত্রে সালফার কয়টা, ফ্লোরিন কয়টা আট করব, সালফার একটা, ফ্লোরিন যেহেতু 2টা আছে 2টা আট করব। তাহলে এই জায়গায় প্রথম শক্তি স্তরে 2টা 1s2, দ্বিতীয় শক্তি স্তরে কয়টা, 7টা। আমি একটু কাছাকাছি অ্যাড করি, কাছাকাছি থাকলে মহব্বত বাড়বে। এই যে ওভারল্যাপিং হইলো কেন, কারণ এটা একটা সমযোজী বন্ধন। তাহলে 5 আর 2 7, 1 2 3 4 5 6, এই যে একটা 7, এটা একটা ফ্লোরিন। আচ্ছা, এই পাশে আরেকটা ফ্লোরিন অ্যাড করো। প্রথম শক্তি স্তরে 2টা, দ্বিতীয় শক্তি স্তরে ওভারল্যাপিং করো। তোমরা অনেকেই কিন্তু ওভারল্যাপিংগুলো এইভাবে করো, কোনো সমস্যা নাই, আমি একটু এইভাবে করছি, ইচ্ছা যেভাবে করবো ওইভাবে স্যারেরা নাম্বার দিবে। তাহলে 1 2 3 4 5 6, এই যে একটা 7, তাহলে এটা একটা ফ্লোরিন। তাহলে দেখো SF2 এর ক্ষেত্রে তুমি বলবা যে SF2 এর ক্ষেত্রে বন্ধন গঠন করার পর তার যোজ্যতা স্তরে কয়টা ইলেকট্রন আছে তুমি হিসাব করবা। হ্যাঁ, যোজ্যতা স্তরে কয়টা ইলেকট্রন থাকলো বলো তো, দেখলাম ভিডিও রেকর্ড হচ্ছে। যোজ্যতা স্তরে কয়টা ইলেকট্রন আছে দেখো তো, সালফার 1 2 3 4 5 6 7 8, তাহলে সালফারের যোজ্যতা স্তরে 8টা ইলেকট্রন আছে, তার মানে সালফার অষ্টক নিয়ম মানে। ফ্লোরিনের ক্ষেত্রে দেখো তো 1 2 3 4 5 6 7 8, তাহলে এই ফ্লোরিনও কয়টা, 8টা আছে, তাহলে এটাও অষ্টক নিয়ম মানে। এই ফ্লোরিনে কিন্তু অষ্টক নিয়ম 8টা আছে, অষ্টক নিয়ম মানে। তার মানে SF2 এর ক্ষেত্রে অষ্টক নিয়ম মানে, নিয়ম মানে। কিন্তু 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 দেখো আমি যদি এখন বলি SF4, SF4 এর ক্ষেত্রে চিত্রটা কেমন হবে, আমি একটু কষ্ট করে যদি মিশা দিতে পারতাম ভালো হতো। আচ্ছা, SF2 অষ্টক নিয়ম মানে এটা তো তুমি বুঝলা, ওকে। এখন যদি SF4 এর ক্ষেত্রে বলি সেই ক্ষেত্রে চিত্রটা কেমন হবে দেখো, সেই ক্ষেত্রে কিন্তু চিত্রটা হবে 4টা। তাহলে আমি যদি বলি যে SF4, একটু মিশা দিচ্ছি, জায়গা নাই, একটু বুঝে নিই। তাহলে SF4, তাহলে SF4 এর ক্ষেত্রে, তাহলে SF4 এর ক্ষেত্রে সালফার হবে একটা, এই যে সালফার ধরে নাও একটা দিলাম, তাহলে ফ্লোরিন হবে 4টা, কয়টা, 4টা, ভালো করে বুঝো, ফ্লোরিন হবে 4টা, ওকে। এই পাশে একটা ফ্লোরিন অ্যাড করো। প্রথম শক্তি স্তরে 2টা, দ্বিতীয় শক্তি স্তরে কয়টা, 7টা, 1 2 3 4 5 6, এই যে একটা 7, এটা আর একটা ফ্লোরিন। এই পাশে আর একটা ফ্লোরিন অ্যাড করো।
প্রথম শক্তি স্তরে 1 2, দ্বিতীয় শক্তি স্তরে 7টা, 1 2 3 4 5 6, এই যে একটা 7টা, এটা হলো আর একটা ফ্লোরিন। কিন্তু দেখো আমি যদি তোমাকে লক্ষ্য করি যে ফ্লোরিনে কিন্তু আরো 2টা এক্সট্রা ইলেকট্রন আছে, এই যে এখানে দিলাম, সাইড করে দিলাম যেহেতু জায়গা নেই। তাহলে এখন তুমি দেখো সালফারে টোটাল ইলেকট্রন ছিল এরকম 2p6 3s 2 3p4। দেখো SF2 তে 8টা করে ইলেকট্রন ছিল, অষ্টক নিয়ম মানছে। কিন্তু SF4 এর ক্ষেত্রে ফ্লোরিনের যোজ্যতা স্তরে কয়টা করে ইলেকট্রন হচ্ছে দেখো তো, 1 2 3 4 5 6 7 8। ফ্লোরিনের কিন্তু প্রত্যেকটা ফ্লোরিনে 8টা করে ইলেকট্রন হচ্ছে, মানে অষ্টক নিয়ম মানে। কিন্তু তুমি যদি সালফারের কেন্দ্রীয় পরমাণু সালফারের কথা চিন্তা করো, তাহলে দেখবা 1 2 3 4 5 6 7 8 9 10, সালফারের কিন্তু প্রায় 10টা ইলেকট্রন হয়েছে, 10টা। তার মানে এটা কি অষ্টক নিয়ম মানছে না? তার মানে SF2 অষ্টক নিয়ম মানে কিন্তু SF4 অষ্টক নিয়ম মানে না, তার অষ্টক সম্প্রসারণ হয়, সারণ হয়, কারণ 8টার বেশি হয়ে গেছে বন্ধন গঠন করার পর, বুঝছো? এই যে 4টার সাথে 4টা বন্ধন তৈরি করে, এক্সট্রা তো 2টা থাকলোই, ওইটা। এটাই হলো আমাদের ব্যাখ্যা। অর্থাৎ বলছিল যে SF2 SF4 যৌগ অষ্টক নিয়ম পালন করে কিনা। তুমি বলবো যে উদ্দীপকের ব্যাখ্যা, উপরোক্ত ব্যাখ্যা থেকে আমরা বলতে পারি SF2 অষ্টক নিয়ম মানে, তার কারণ যোজ্যতা স্তরে বন্ধন গঠন করার পর 8টা করে ইলেকট্রন থাকে ফসফরাস, সালফার এবং ফ্লোরিনের। কিন্তু SF4 এর ক্ষেত্রে তাদের যোজ্যতা স্তরে ফ্লোরিনে 8টা ইলেকট্রন থাকলেও সালফারে 10টা ইলেকট্রন হয়, যা কিনা অষ্টক সম্প্রসারণ, অর্থাৎ 8টার বেশি। তার মানে এটা অষ্টক নিয়ম মানে, এটা মানে না। এটা বললেই তুমি 4-এ 4 পাবা ভাই, ইনশাল্লাহ ইনশাল্লাহ। সো আলহামদুলিল্লাহ আমাদের টাইপটা শেষ হয়ে গেল ইনশাল্লাহ। তো আশা করছি আমরা প্রত্যেকটা ছোট ভাই বোন মনোযোগ দিয়ে ক্লাসটা করেছো। যারা শেষ পর্যন্ত ক্লাস করলা, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে একটা থ্যাংক ইউ লিখে জানাবা। আমি তাহলে বুঝতে পারবো যে তোমরা ক্লাসটা ঠিকঠাক করেছো শেষ পর্যন্ত। তো আজকে এই পর্যন্তই, সকলে ভালো থাকো, সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।